ফ্রান্সে প্রাক বিপ্লব যুগে প্রিভিলেজড এবং আনপ্রিভিলেজড, এই সুবিধাভোগী এবং সুবিধাহীন, এই দুটো শ্রেণীর মধ্যেকার যে পার্থক্য সেটা খুব প্রকট ছিল। সুবিধাভোগী শ্রেণী কোনো কর দিত না, কিন্তু তারাই যাবতীয় সামাজিক রাজনৈতিক অধিকারগুলো ভোগ করত। সুবিধাহীন শ্রেণীর কোনো অধিকার ছিল না। আচ্ছা, এখানে একটা ম্যাপ তোমরা দেখতে পাচ্ছ, এইখানটা এই জায়গাটা ফ্রান্স। এই ম্যাপটা খুব ভালো নেই, এটা পরে আমি একটা ভালো ম্যাপ তোমাদের দেখাবো। আচ্ছা, এইবার দেখো ওল্ড রেজিমের সমাজটা কিরকম ছিল। ফ্রান্সে ফার্স্ট এস্টেট, সেকেন্ড এস্টেট এবং থার্ড এস্টেট, তিনটে এস্টেটে ফ্রান্সের সমাজটা ভাগ ছিল। ফার্স্ট এস্টেট হচ্ছে কারা, যারা চার্চের একদম, যারা যাজক শ্রেণী, মানে চার্চের একদম উপরতলার লোকজন। মানে কেন ফার্স্ট এস্টে এই হাই র্যাঙ্কিং মেম্বার্স অফ দ্য চার্চ কথাটা কেন বলা হচ্ছে, মানে থিওরিটিক্যালি সমস্ত যাজকরাই ফার্স্ট এস্টেটের অন্তর্ভুক্ত হওয়ার কথা, কিন্তু প্র্যাকটিক্যালি যেটা দেখা যায় যে যাজকদের একেবারে নিচের তলারও একটা শ্রেণী ছিল, যারা খুব গ্রামের দিকের, প্যারিস বলতো যাদের, প্যারিস প্রিস্ট যারা, সেই সমস্ত যে যাজক তারা ওই ফার্স্ট এস্টেটের মর্যাদা পেতেন না। সেই জন্য হাই র্যাঙ্কিং মেম্বার্স কথাটা বলে দেওয়া হচ্ছে, যারা বিশপ যারা ছিলেন, যারা মেনলি অভিজাত ক্লাস থেকে আসতেন, সেই যা উচ্চ শ্রেণীর যাজক যারা। কিন্তু সাধারণত আমরা ফার্স্ট এস্টেট বলতে যাজক শ্রেণীকেই বলি। প্র্যাকটিক্যালি দেখা যায় যে উচ্চ শ্রেণীর যাজকরা এই ফার্স্ট এস্টেট ভুক্ত হতেন। সেকেন্ড এস্টেটে কারা, সেকেন্ড এস্টেটে হচ্ছে যারা অভিজাত শ্রেণী। এই ফার্স্ট এবং দ্বিতীয় এস্টেট দুটোই হচ্ছে সুবিধাভোগী শ্রেণী, প্রিভিলেজ ক্লাস। অভিজাতরাও জন্মসূত্রে অভিজাত, যাজকদেরও বংশ পরিচয় দেখেই যাজক হিসেবে নিযুক্ত করা হতো। আর থার্ড এস্টেট কারা, এই দুটো শ্রেণীকে বাদ দিয়ে বাকি যারা পড়ে রইল তারা সবাই থার্ড এস্টেট, তারা সবাই, মানে সেখানে কৃষক রয়েছে, শহরের কারিগর রয়েছে, আবার বুর্জোয়া শ্রেণীও রয়েছে, যেখানে যে জন্য এখানে বলা হয়েছে যে কৃষক থেকে শুরু করে ধনী বণিক শ্রেণী পর্যন্ত সবাই থার্ড এস্টেটের পার্ট। মানে এটা একেবারেই কোনো হোমোজেনাস গ্রুপ নয়, যেখানে বিভিন্ন ধরনের শ্রেণী এই থার্ড এস্টেটে রয়েছে। কৃষক, তার এক দরিদ্র কৃষক সেও যেরকম রয়েছে, আবার খুব ধনী বুর্জোয়া, ধনী বণিক সেও রয়েছে। কেন, কারণ এদের কারোরই কোনো বংশ কৌলিন্য নেই। ফার্স্ট এস্টেট এবং সেকেন্ড এস্টেট এরা হচ্ছে বংশসূত্রে, এরা বংশানু পরম্পরায় এই সুবিধা অভিযোগ অধিকারগুলো ভোগ করে এসেছে, যেটা থার্ড এস্টেটের ধনী বুর্জোয়ারা তারা বংশানুক্রমিক ভাবে এই সুবিধাগুলো ভোগ করেনি। কারণ বাণিজ্যের প্রসার হয়েছে এই সপ্তদশ অষ্টাদশ শতক থেকে ফ্রান্সে, ষোড়শ সপ্তদশ শতক থেকে, তার আগে তো ছিল না। ফলে বাণিজ্যর কারণে যে অর্থ উপার্জন সেটা তো বংশানুক্রমিক ভাবে হলে তার ইতিহাসটা খুব দীর্ঘ নয়। সেই জন্য অভিজাতদেরকে, বুর্জোয়াদেরকে অভিজাত হিসেবে ট্রিট করা হচ্ছে না। আচ্ছা, এটা দেখো একটা পপুলেশন সম্পর্কে ফ্রান্সের। এটা কি তলায় তোমরা দেখতে পাচ্ছ যে এই যে গ্রিনটা, এইটা হচ্ছে, এই পুরোটাই হচ্ছে থার্ড এস্টেট, আর এই লাল নীল এই দুটো হচ্ছে দুটো এস্টেট, প্রথম দুটো এস্টেট, আর বাকি পুরোটাই হচ্ছে 98% হচ্ছে থার্ড এস্টেট। মানে এই হচ্ছে পপুলেশনের ভাগ, কিন্তু এই 98%-এরই কোনো অধিকার নেই। এখানে কারা কারা ছিল থার্ড এস্টেটে সেইগুলো সম্পর্কে বলেছে। আচ্ছা, এবারে ফ্রান্সে সামাজিক পরিস্থিতিটা এরকম ছিল। এই অবস্থায় 1780-র দশক থেকেই ফ্রান্সে আর্থিক সংকটটা তীব্র হয়ে ওঠে। তার আগে যেটা 7 ইয়ার্স ওয়ার, যেটা সপ্তবর্ষব্যাপী যুদ্ধ, এবং অস্ট্রিয়ার উত্তরাধিকার সংক্রান্ত যুদ্ধ, এই দুটোর ক্ষেত্রেই ফ্রান্সের যথেষ্ট আর্থিক ক্ষতি হয়েছিল। রাজকোষ থেকে প্রচুর টাকা পয়সা চলে গিয়েছিল এই যুদ্ধের পিছনে।
এরপর 1780-র দশকে যেটা হয়, 1787 এবং 1788, দেখো ব্যাড হারভেস্ট হলো, মানে অজন্মা দেখা দিল, তার ফলে খাবার দাবারের একটা ক্রাইসিস দেখা দিল। এর সঙ্গে এই সময় ষোড়শ লুই এবং তার যে সমস্ত সাংসদ অনুচর যারা রয়েছেন, ওই ষোড়শ লুইয়ের যিনি স্ত্রী রানী মারি আন্তওয়ানেত, এদের দুজনেরই বিলাস ব্যসনের অভ্যেস অত্যন্ত বেশি ছিল। যখন দেশ সংকটের সময় তখনও এরা তাদের যে লাইফস্টাইল, তাদের যে জীবনযাপন, সেখানে কোথাও একটু কম করেননি। পুরো রাজ দরবারেরই যে বিলাসী জীবনযাত্রা, তার ফলে ফ্রান্সের রাজকোষ ক্রমশ ফাঁকা হতে থেকেছে। আচ্ছা, এরপরে আমেরিকার যে স্বাধীনতা যুদ্ধ, ব্রিটেনের সঙ্গে আমেরিকার যে স্বাধীনতা যুদ্ধ, যেখানে আমেরিকা ব্রিটেনের থেকে বেরিয়ে গেল, ব্রিটেনের কলোনি হিসেবে আর থাকলো না, সেই যুদ্ধে ফ্রান্স আমেরিকাকে সাহায্য করেছিল। সেই সাহায্য করতে গিয়েও প্রচুর টাকা খরচ হয়ে যায় এবং এর ফলে সংকটটা আরো ঘনীভূত হয়। এরকম একটা সময় ষোড়শ লুই এস্টেট জেনারেলের মিটিং ডাকতে বাধ্য হন, কারণ কর ব্যবস্থার রিস্ট্রাকচারিং করার দরকার ছিল। এবার কর এস্টেট জেনারেলটা কি না, ফ্রান্সের যেটা সর্বোচ্চ প্রতিনিধি সভা তাকে বলা হয় এস্টেট জেনারেল, যেটা ইন্ডিয়ান পার্লামেন্ট সেটা হচ্ছে ফ্রান্সের এস্টেট জেনারেল। ফ্রান্সেও পার্লেমো বলে একটা জিনিস ছিল, সেটা হচ্ছে প্রাদেশিক সভাগুলো, কিন্তু যেটা সর্বোচ্চ প্রতিনিধি সভা তাকে বলা হতো এস্টেট জেনারেল। তো এস্টেট জেনারেলে এই নতুন করে যদি কর বসানো হয়, নতুন করে কর বসানোর অধিকারী ছিল শুধুমাত্র এস্টেট জেনারেল। এবং এস্টেট জেনারেলের সভা 300 বছর ডাকা হয়নি ফ্রান্সে, কারণ ওই যে অ্যাবসলিউটিস্ট মনার্কি, যে রাজা নিজের ইচ্ছে দেশ চালিয়েছেন, যেখানে কোনো প্রতিনিধি সভাকে ডাকা হয়নি। আচ্ছা, এখানে দেখো 3টে এস্টেট একটা টেবিল করে দেওয়া হয়েছে। ফার্স্ট এস্টেট তারা কারা না, হাই র্যাঙ্কিং ক্লার্জি, যারা উচ্চ শ্রেণীর যাজক, তাদের প্রিভিলেজ কি ছিল, তারা সব ধরনের প্রিভিলেজ ভোগ করত, সব ধরনের অধিকার ভোগ করত। টাইপ বলে যে ধর্মকর, সেটা সম্পূর্ণ তারা এনজয় করত, এবং তারা গোটা দেশে 20% ল্যান্ড তারা এনজয় করছে। আচ্ছা, এই যে পপুলেশনটা দেখানো হয়েছে ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড এস্টেটের, এটা মূলত অ্যাবে সিয়েস বলে একজন, তিনি একজন থার্ড এস্টেটের একজন বুদ্ধিজীবী, অ্যাবে সিয়েস এর দেওয়া যে হিসেব, সেইটাকে ফলো করে এই স্লাইডে এই সংখ্যাগুলো দেওয়া হয়েছে। এগুলো পরবর্তীকালে এই সংখ্যাগুলো নিয়ে একটু ডাউট আছে, যেরকম ধরো এই যে সেকেন্ড এস্টেটে অভিজাত বলা হচ্ছে 1,10,000, এটা আধুনিক গবেষণায় লেফেভ বলছেন যে এটা প্রায় তাদের পরিবারভুক্ত লোকজনদের নিয়ে অভিজাতদের প্রায় 4 লাখের কাছাকাছি। ফলে এই যে সংখ্যাটা 1,30,000, যেটা যাজক শ্রেণী, সেই সংখ্যাটাও আরো বাড়বে। হ্যাঁ, কিন্তু তা সত্ত্বেও বলতে পারা যায় যে থার্ড এস্টেটের সংখ্যাটা তার থেকে অনেক অনেক বেশি, যেরকম এখানে কি বলা হয়েছে 2,50,00,000। আচ্ছা, এই যে দুটো ক্লাস, তারা কিছু তাদের হচ্ছে তাদের কি কি থেকে ছাড় ছিল, তাদের সম্পূর্ণ কর থেকে ছাড়, এবং তাদের তেমন কোনো অধিকারের ব্যাপার নেই, তাদের কোনো দায়িত্বের ব্যাপার নেই। হ্যাঁ, কিছু মরাল অব্লিগেশন ছিল চার্চের। মেন কাজ ছিল তাদের এই দুটো শ্রেণীরই কাজ ছিল কি, যে রাজতন্ত্র এবং পুরনো ব্যবস্থা এটাকে টিকিয়ে রাখার জন্য চেষ্টা করা, মনার্কি এবং ওল্ড রেজিম এটাকে সাপোর্ট করা, এই হচ্ছে প্রধান কাজ এদের। আর থার্ড এস্টেটের কাজ কি, থার্ড এস্টেটের হচ্ছে সংখ্যাটা এরকম, এবং কে কে আছে থার্ড এস্টেটের মধ্যে আমি আগেই বলেছি, বুর্জোয়ারা আছে, যারা শহুরে কারিগর তারা আছে, বণিক আছে, কৃষক আছে। এদের প্রিভিলেজ কি ছিল, সুবিধা কি ছিল, কিচ্ছু না। কি থেকে তারা ছাড় পেয়েছিল, কিছুর থেকেই ছাড় পায়নি, তাদের সবকিছুতেই কর দিতে হতো। আর বার্ডেন কি কি ছিল, তাদের তাদের দায়িত্বের ব্যাপার কি কি ছিল, সমস্ত ট্যাক্স তাদের দিতে হবে। চার্চের ট্যাক্স আলাদা করে দিতে হতো টাইথ বলে, অকট্রট বলে আরেকটা কর ছিল, করভি বলে আরেকটা কর ছিল। এগুলো তোমরা না, তোমরা ফরাসি বিপ্লবের প্রথম পড়ছো। এই করগুলো হচ্ছে ক্যাপিটেশন, ভিন্তিমে,
গ্যাবেল, লবণ কর, টাইল, ফিউডাল ডিউস, বিভিন্ন রকমের এই যে নানা রকমের কর এদেরকে দিতে হতো, কিন্তু এদের কোনো রাজনৈতিক অধিকার ছিল না। আচ্ছা, এইটা দেখো একটা সেই সময়ের একটা কার্টুন, এটা আরেকটু ভালো ছবিটা দেখাচ্ছি আমি তোমাদের। এই সময়কার আঁকা একটা পলিটিক্যাল কার্টুন, এটা দেখো, এই একই ছবি, এটা কালারে আছে। এই ছবিটা হচ্ছে, এই নিচে দেখছো শুয়ে পড়ে আছে একজন, আর উপরে দুজন, মানে এই এই দুজন হচ্ছে দুটো ক্লাসকে চিহ্নিত করছে, যাজক এবং অভিজাত, মানে প্রথম এস্টেট এবং দ্বিতীয় এস্টেট। প্রথম এস্টেট এবং দ্বিতীয় এস্টেটের করের ভারের যে চাপ, সেই কর ভারে থার্ড এস্টেট নিচে শুয়ে পড়েছে। হ্যাঁ, এটাই হচ্ছে এই কার্টুনের উদ্দেশ্য, এই বক্তব্য, যে প্রথম দুটো এস্টেটের চাপে থার্ড এস্টেট মাটিতে শুয়ে পড়েছে। এবং রাজার দৈব অধিকার তত্ত্ব ছিল, এবং রাজার বিরুদ্ধে কথা বলা, এই যে কোয়েশ্চেনিং দ্য মনার্কি ওয়াজ ব্লাসফেমি। কারণ রাজা, ব্লাসফেমি হচ্ছে কি, যে ব্লাসফেমি একটা টার্ম, মানে যেটা মানে ধর্মীয় দৃষ্টিতে ভীষণ নিন্দনীয় একটা কাজ, যেখানে সম্পূর্ণ ধর্ম, ঈশ্বর ইত্যাদিকে অবিশ্বাস করা হয়, সেটা হচ্ছে ব্লাসফেমি। কোথায় সরে যাচ্ছে এগুলো? আচ্ছা, রাজার কি কি কাজ ছিল? রাজা সবকিছুই করতে পারতেন। হ্যাঁ, রাজা বিভিন্ন অ্যাপয়েন্টমেন্ট রাজা করতেন, মিলিটারিকে কন্ট্রোল করতেন, আইন বানাতেন, মানে পুরোটাই রাজার অ্যাবসলিউটিস্ট কন্ট্রোল কি কি ছিল সেটা এখানে বলছে। আচ্ছা, এই যে দেখো, এখানে যে কোনো সময় যে কাউকে রাজা বন্দি করতে পারতেন। এইটা এই ফরাসি বিপ্লবের আগে কয়েক দশক ধরে এই যে লেত্রি দি ক্যাশে বলে একটা নতুন আইন হয়েছিল, এটা চিরকালীন আইন নয়, এটা প্রাক বিপ্লব ফ্রান্সে এই আইনটার বহুল ব্যবহার দেখা যায়, যেটা একটা ব্ল্যাঙ্ক ওয়ারেন্ট অফ অ্যারেস্ট, মানে যে কোনো সময় যে কোনো লোককে এই ওয়ারেন্ট ইস্যু করে বন্দি করে নেওয়া যাবে কোনো রকম কারণ না দেখিয়ে, যদি মনে করা হচ্ছে যে রাষ্ট্রের পক্ষে বিপজ্জনক। এই এখনকার এই কিছুদিন আগে যেগুলো নিয়ে অনেক আলোচনা হলো, পোটা আইন, মানে যেগুলো রাষ্ট্র যাকে বিপজ্জনক বলে মনে করবে তাকে যে কোনো সময় বন্দি করে ফেলতে পারবে। তো এই আইনটা অভিজাতদের বিরুদ্ধেও প্রচুর প্রয়োগ হয়েছে, মানে যে অভিজাতকে রাজা মনে করছেন যে সে বিপজ্জনক রাজার ক্ষমতা রাখার পক্ষে, সেই অভিজাতদেরকেও বন্দি করে ফেলা হয়েছে। তাই লেথ্রি দি ক্যাশে এই যে আইনটা, এটা অভিজাতদেরও একটা খুব ক্ষোভের জায়গা ছিল। আচ্ছা, কিরকম অর্থনীতিটা কিরকম ছিল? ফ্রান্সের ইকোনমিটা অবশ্যই মূলত অষ্টাদশ শতকে মূলত কৃষি, কিন্তু কৃষির বাণিজ্যকরণ শুরু হয়েছে। সমস্ত ট্যাক্সের মূল বোঝাটা ছিল কৃষকদের উপরে। ফলে যে কোনো পুয়ার হারভেস্ট বা ব্যাড হারভেস্ট, মানে হারভেস্ট কি জানো তোমরা, যে মানে ফলন, যেটা শস্যের ফলন, হারভেস্ট হচ্ছে শস্য কাটা বা শস্যের ফলন, তাকে হারভেস্ট বলে। তো ব্যাড হারভেস্ট হচ্ছে যখন অজন্মা হয়, যখন ফসল ভালো হচ্ছে না, সেটা হলো ব্যাড হারভেস্ট বা পোর হারভেস্ট। সেই সময় তাদের ট্যাক্স দিতে যথেষ্ট সমস্যা হবে। যারা বণিক শ্রেণী, তারা হয়তো তাদের সকলের এই আর্থিক সমস্যাটা নেই, কিন্তু তাদের সমস্যা হচ্ছে তাদের কোনো রাজনৈতিক অধিকারের জায়গা নেই। আচ্ছা, এগুলো এই স্লাইডে খুব বেসিক এই স্লাইডটা, সেজন্য সব কথা এখানে আলোচনা করা নেই, আমি যখন পড়াবো তখন তোমাদের এক্সপ্লেন করব। আমি এখন বলে দিচ্ছি তোমাদের যে বুর্জোয়া যে সেকশনটা, বণিক শ্রেণী, এদের মধ্যেও কিন্তু নানা রকমের ভাগ হয়ে গিয়েছিল। আমি বোধহয় আগের দিন একটু বলেছিলাম তোমাদের এটা, যে একটা শ্রেণী ছিল যাদের হাতে প্রচুর টাকা পয়সা, একেবারে উচ্চ বুর্জোয়া শ্রেণী যারা, তাদের পক্ষে আপার ক্লাস বুর্জোয়াজি যারা, তারা কি করছে, যেহেতু ফ্রান্সে আর্থিক সংকট, কোষাগারের অর্থ ঘাটতি রয়েছে, তখন দরবারের বিভিন্ন পদকে রাজা বিক্রি করে দিতেন। সেই পদগুলো এই বুর্জোয়ারা টাকা দিয়ে কিনে নিত, কিনে নিয়ে তারা রাজসভার সাংসদ হয়ে যেত। রাজসভা যদি সভাসদ হয়ে যেত, তাহলে রাজসভায় ঢুকে যাওয়া মানে হচ্ছে সেটা একটা আভিজাত্যের পরিচয়।
তাহলে এই রকম ভাবে সে রাজসভার পদ কিনে সে অভিজাত শ্রেণীর পার্ট হয়ে যেতে পারছে। কিন্তু সেটা সবার পক্ষে সম্ভব নয়, সবার ওই টাকা পয়সাও নেই, বা টাকা পয়সা যদিও বা থাকে রাজপদটাও তো লিমিটেড, সেটাও তো আনলিমিটেড নয়, যতজন বুর্জোয়া আছে সবাইকে অফার করার মতো রাজপদ নেই। তাই কেউ পাচ্ছে কেউ পাচ্ছে না। এর ফলে বুর্জোয়া যে সেকশনটা, এই সেকশনটার মধ্যেই একটা আভ্যন্তরীণ সংকট বা আভ্যন্তরীণ সংঘর্ষ তৈরি হয়ে যাচ্ছে, একটা ইনার টেনশন তৈরি হচ্ছে, যে যারা পেলো তাদেরকে যারা পাচ্ছে না তারা কখনোই ভালো চোখে দেখতে পাচ্ছে না। আবার অন্যদিকে যারা অ্যারিস্টোক্র্যাট অভিজাত শ্রেণী, তারা আবার এই বুর্জোয়াদের, যারা অভিজাতদের মধ্যে ঢুকে গেল, অভিজাতদের পার্ট হয়ে গেল, তারা এদেরকে ভালো করে নিচ্ছে না, কারণ এরা তো বংশসূত্রে অভিজাত নয়। হ্যাঁ, একটা হচ্ছে বংশসূত্রে অভিজাত, তারাই আসল আভিজাত্যের প্রতীক বলে এরা মনে করে। ফলে যারা পয়সা দিয়ে রাজপদ কিনে আভিজাত্যকে কিনে নিল, তাদেরকে মর্যাদা দিতে রাজি নয় যারা বংশানুক্রমিকভাবে অভিজাত হিসেবে পরিচিত হয়ে আছে। ফলে এই দুটো শ্রেণীর মধ্যে আবার একটা ইনার টেনশন রয়েছে। ফলে একটা গোটা সমাজে বিভিন্ন শ্রেণীর মধ্যেকার নানা ইনার টেনশন সামাজিক যে স্থিতিশীলতা সেটাকে নাড়িয়ে দিচ্ছিল। আচ্ছা, ফ্রান্সের একটা ব্যাংক্রাপ্ট অবস্থা ফরাসি বিপ্লবের ঠিক আগে, যেখানে লুই দ্য 16, ষোড়শ লুই, তার যে, হ্যাঁ বলো। ম্যাম বলছিলাম ওই যে রাজপথ বিক্রির ব্যাপারটা, হ্যাঁ ওটা মানে কি অকশন বেসিসে হতো? তাহলে তো ম্যাম কারা জিনিসটা পেতো, এক্স্যাক্ট জিনিসটা যে কেউ একজন লাভ করতো সেটা হ্যাঁ কিভাবে? হ্যাঁ, প্রায় অকশনই হতো ওটা। আচ্ছা মানে যে বেশি টাকা দিয়ে কিনতে পারবে তাকে দিয়ে দেওয়া হলো। আচ্ছা। মানে সেটা খোলা বাজারে অকশনের মতো নাই হতে পারে, সেটা অন্য কোনো ফর্মে হতে পারে, কিন্তু এটা অলমোস্ট লাইক অকশন, যে যে যত বেশি টাকা দিতে পারবে সে পদটা কিনে নিতে পারবে। তো বুর্জোয়াদের হাতে অনেক টাকা আছে, বুর্জোয়ারা কিনে নিতে পারছে পদটা। এর ফলে কেন ফরাসি রাজতন্ত্র কেন এটাকে অ্যালাউ করছে, কারণ তার রাজকোষে টাকার দরকার। রাজকোষে টাকার দরকার যেহেতু, এইভাবে সে পোস্ট গুলোকে সেল করে, অফিস গুলোকে সেল করে সে পয়সা রোজগার করছে। আর যারা কিনছে তারা পয়সা দিয়ে আভিজাত্য কিনছে, অ্যারিস্টোক্রেসি কিনছে। আচ্ছা, এর ফলেও, এর সত্ত্বেও দেখা যাচ্ছে যে ফ্রান্সের রাজকোষের অবস্থা একেবারেই শূন্য, একদম ব্যাংক্রাপ্ট অবস্থা। এই পরিস্থিতিতে ট্যাক্সের একটা রিস্ট্রাকচারিং খুব দরকার ছিল, কর ব্যবস্থার একটা নতুন করে ভাবনার দরকার ছিল, কিন্তু সেটা পরিস্থিতিগত কারণে এবং যারা ষোড়শ লুইয়ের যে মন্ত্রীরা ছিলেন, অর্থমন্ত্রীরা, তাদের ব্যর্থতায় এই কাজটা সম্ভব হয়নি। মানে রাজা এবং রানী, ষোড়শ লুই এবং মারি আন্তোয়ানেতের যে বিলাসী অভ্যেস, তাদের যে অকারণ বেশি, খুব একটা এক্সপেন্সিভ লাইফস্টাইল মেনটেন করা, সেগুলো ছাড়াও এই যে বিরাট অংশের মানুষ কর দিচ্ছে না, তার ফলে অর্থনীতির উপরে একটা ভয়ঙ্কর চাপ পড়ছিল। তো এটা প্রথম ক্যালন বলে একজন, তিনি এটা প্রস্তাব দিয়েছিলেন অর্থমন্ত্রী, যে কর ব্যবস্থার রিস্ট্রাকচারিং হোক এবং প্রথম দুটো এস্টেটও কিছু কিছু করে কর দিক, কিন্তু সেই প্রস্তাবটা কেউ মেনে নেয়নি, অভিজাতরা এই প্রস্তাব মেনে নিতে রাজি ছিল না। তার ফলে ওই রিস্ট্রাকচারিং করা যায়নি এবং তার জন্য রাজতন্ত্রের সঙ্গে একটা বিরাট সংঘর্ষে জড়িয়ে পড়ে অভিজাত শ্রেণী। এবং যে চারজন মন্ত্রী এই সময় এসছেন, এই সময় তিনজনের কথাই বলবো, নেকার, ক্যালন এবং ব্রিনি। নেকার একদম প্রথমে ফ্রান্সের অর্থনীতির পরিস্থিতিটা কিরকম ছিল সেই প্রকৃত চিত্রটাই সামনে তুলে ধরতেন না, তিনি সবসময় একটা এক্সাজারেটেড পিকচার দিতেন যাতে ফ্রান্সের ইকোনমির খারাপ অবস্থাটা ধরা পড়তো না। কিন্তু যারা বিজনেস ক্লাস, মার্চেন্ট, বুর্জোয়া, তাদের কাছে ফ্রান্সের অর্থনীতির এই দৈন্যদশা ধরা পড়ে গিয়েছিল। তো তারা তখন এই এই যে হিসেবটা নেকার দিতেন, ষোড়শ লুইয়ের অর্থমন্ত্রী, সেই নিয়মটা, সেই হিসেবটা তারা মানতেনই না, এবং তারা অনেক সময় রাষ্ট্রকে ঋণ দিতে অস্বীকার করতেন। অনেক সময় ফরাসি রাষ্ট্রকে বুর্জোয়াদের কাছ থেকে টাকা ধার করতে হতো, সেই টাকা ধার করতে কখনো কখনো বুর্জোয়ারা অস্বীকার করছেন
আশির দশকে বা 1770-এর শেষ দিকে, যখন তারা বুঝতে পারছেন যে এই টাকাটা কোনোদিনই আর রাষ্ট্র শোধ করতে পারবে না, কারণ রাষ্ট্র ব্যাংক্রাপ্ট হয়ে গেছে, তারা ধার দিতে অস্বীকার করছে। তো এরকম একটা পরিস্থিতিতে 1781 এরকম সালে ষোড়শ লুই নেকারকে পদচ্যুত করেন। নেকারকে পদচ্যুত করেন, কিন্তু তার ওই পদচ্যুত হওয়ার ঠিক আগে নেকার সত্যিকারের যে চিত্রটা, বাস্তবটা, সেটা তিনি সবার সামনে প্রকাশ করেন। সেটা খুবই একটা ভয়াবহ চিত্র ছিল। এরপরে তার পরবর্তীকালে যে ক্যালন এসে এটাকে রিস্ট্রাকচার করার চেষ্টা করেন ট্যাক্সেশনকে, কিন্তু তাতে তিনি প্রবল বিরোধিতার মুখোমুখি হন। ক্যালনের পরে ব্রিনি আসেন। ব্রিনি অভিজাতদের কাছের লোক ছিলেন, কিন্তু তিনি এসেও দেখা যাচ্ছে যে তিনি যখন সত্যিকারের কাজটা হাতে নিচ্ছেন, তিনি বুঝতে পারছেন যে ট্যাক্স যদি না বসানো হয় তাহলে কোনো লাভ নেই অর্থনীতি সংস্কার করে। আচ্ছা, এই দেখো, একটু দেখে নাও এর মধ্যে, এটা হচ্ছে ভার্সাই, ছবিগুলো ভালো না, ভার্সাই প্রাসাদের একটা ছবি, মারি আতোয়ানেতের ছবি। মারি আতোয়ানেত খুব সুন্দরী বলে পরিচিত ছিলেন। আচ্ছা, এবার আমরা এখানে খুব সংক্ষেপে একটা টেবিল ফর্মে দেখিয়েছে, সেগুলো একটু একটু দেখে নিতে পারি আমরা, যাতে মনে রাখতে সুবিধা হবে। যে ফ্রেঞ্চ রেভলিউশনের যেগুলো আমরা লং টার্ম কজ যেটা বলছি, না তার আগে যেটা বলছিলাম তোমাদের ব্রিনির কথা, ব্রিনি যখন নিজে কাজটা হাতে নিলেন তখন তিনি ট্যাক্সেশনের এক মানে ক্যালন যেভাবে চেয়েছিলেন যে ট্যাক্সটা বসাতে ফার্স্ট এস্টেট এবং সেকেন্ড এস্টেটের উপরে, না হলে অর্থনীতিকে সামলানো যাচ্ছে না, ব্রিনি একই রকমের প্রস্তাব দিলেন। কিন্তু সেখানে অভিজাতদের প্রবল বিরোধিতায় সেই প্রস্তাবটাকেও তুলে নিতে হলো, এবং তখন আবার নেকারকে ফিরিয়ে আনা হলো এই অর্থমন্ত্রীর পদে। ওই যে ব্রিনিকে সরিয়ে আবার নেকারকে ফিরিয়ে নিয়ে আসা, এটা একটা রাজার, অভিজাতদের কাছে রাজার বিরাট পরাজয় ছিল। কিন্তু নেকার এসেও কোনো শেষ রক্ষা হলো না, তারপরেও বিপ্লবের দিকেই এগিয়ে গেল দেশ। এবং সেটা কিভাবে গেল আমরা একটু দেখে নেব। এগুলো আমরা আলোচনা করলাম যে রাজার যে দৈব অধিকার, রাজার সার্বভৌমত্ব, এই যে একটা অসম সামাজিক পরিস্থিতি যেখানে দু তিনটে এস্টেটের মধ্যে ভয়ঙ্কর বৈষম্য রয়েছে, হ্যাঁ, কৃষির ব্যবস্থার সংকট, অজন্মা, হ্যাঁ, এগুলো, এবং অবশ্যই দার্শনিকদের লেখাপত্র, দার্শনিকদের চিন্তা ভাবনা, সমসাময়িক দার্শনিকদের, এটা একটা দীর্ঘকালীন প্রেক্ষাপট তৈরি করছে ফরাসি বিপ্লবের। এর সঙ্গে ইংল্যান্ডের যে গ্লোরিয়াস রেভলিউশন, যেটা তোমরা পড়েছো এর আগের সেমেস্টারে, সেই গ্লোরিয়াস রেভলিউশনের আদর্শ সেটা, এবং আমেরিকান রেভলিউশন যেটা সদ্য সদ্য হচ্ছে, এই আমেরিকান রেভলিউশনও ফরাসি বিপ্লবে গভীর প্রভাব ফেলেছিল। আমেরিকান রেভলিউশনের চিন্তা ভাবনা, মানে আমেরিকান রেভলিউশনে যোগ দিয়ে ফ্রান্সের কোষাগারও শূন্য হয়ে গেল, তার ফলে ফরাসি বিপ্লব আরো ত্বরান্বিত হলো। অন্যদিকে আমেরিকান রেভলিউশনে যে বিখ্যাত চিন্তাবিদদের যে লেখাপত্র, তাদের যে চিন্তা, তাদের যে গণতন্ত্রের আদর্শ, সেটা ফরাসি বিপ্লবের চিন্তাবিদদের গভীরভাবে ভাবিয়েছিল। আচ্ছা, এবারে শর্ট টার্ম কজ মানে কি, যেটা আমরা ইমিডিয়েট কজ বলি, যেটা একেবারে, যেটা মানে বারুদেতে যে স্ফুলিঙ্গ যোগ করা, সেই ঘটনাটা, যে প্রেক্ষাপটটা তৈরি ছিল ঠিক কি কি কারণে ফরাসি বিপ্লবটা দেখা দিল। আচ্ছা, এবারে হচ্ছে প্রথম কারণগুলো কি, যে অর্থনৈতিক সংকট ক্রমশ ঘনীভূত হচ্ছে। তুর্গো, নেকার, ক্যালন, ব্রিনি এই যে প্রস্তাবগুলো দিয়েছিলেন কোনোটাই বাস্তবায়িত করা যাচ্ছে না, কারণ প্রত্যেকটাই এই অ্যাসেম্বলি অফ নোটেবলস এ এসে, অভিজাতদের সভায় এসে খারিজ হয়ে যাচ্ছে। আচ্ছা, এই একই সময় দেখা যাচ্ছে যে কৃষকদের মধ্যে একটা এরকম একটা চিন্তা ছড়িয়ে যায় যে এর পরেও আরো বেশি অধিকার তারা দাবি করবে, আরো বেশি ট্যাক্স তাদের উপরে বসানো হবে। একদিকে হচ্ছে একটা ভয়ঙ্কর অজন্মা চলছে দেশে, ফ্যামিন হচ্ছে, খরা হচ্ছে, তার সঙ্গে সঙ্গে এইরকম একটা প্রায় গুজবের আকারে ছড়িয়ে যাচ্ছে যে আরো বেশি করে ট্যাক্স তাদের উপরে বসানো হবে এবং অভিজাতরা আরো সুবিধা ভোগ করবে। এবং এর ফলে যে একটা ভয়ঙ্কর ভয় ছড়িয়ে যাচ্ছে গ্রামাঞ্চলে কৃষকদের মধ্যে, এটা ফরাসি বিপ্লবের পরেও বেশ কিছুদিন স্থায়ী হবে। এটাকে বলা হয় গ্রেট ফিয়ার।
এই গ্রেট ফিয়ার নিয়ে বিখ্যাত ঐতিহাসিক অ্যালফ্রেড সোবুল ইনি কাজ করেছেন, যে কি করে এই গ্রেট ফিয়ার বিপ্লবের দিকে মানুষকে এগিয়ে দিচ্ছে। আচ্ছা, এর ফলে যেটা হচ্ছে যে অর্থনৈতিক সংকট এমন একটা জায়গায় চলে যাচ্ছে, তখন ষোড়শ লুইকে ভাবতেই হচ্ছে এস্টেট জেনারেল ডাকার কথা, এবং এস্টেট জেনারেল ডেকে তিনি এই সিদ্ধান্ত নেবেন। সিদ্ধান্ত নেওয়া মানে তো ভোটের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া। তো ভোটের ব্যাপারটা কিরকম করে হবে, তিনটে এস্টেটের মধ্যে কি কি করে ভোট হবে। এখানে দেখো, মে 1789-এ এস্টেট জেনারেল ডাকা হলো। দুটো এস্টেট থেকে প্রায় 300 প্রতিনিধি যোগ দিলেন, থার্ড এস্টেট থেকে প্রায় 600 প্রতিনিধি যোগ দিলেন। এবং থার্ড এস্টেট ন্যাচারালি চাইছে যে প্রথম দুটো এস্টেট যাতে কিছু ট্যাক্স পে করে। কিন্তু ওদের ভোটিং সিস্টেমটা কিরকম ছিল দেখো, এস্টেট জেনারেলের খুব একটা অদ্ভুত ধরনের ভোটিং সিস্টেম, যেখানে এস্টেট ওয়াইজ, হাউস ওয়াইজ এক একটা করে ভোট কাউন্টেড হতো। ফার্স্ট এস্টেটের একটা ভোট, সেকেন্ড এস্টেটের একটা ভোট, থার্ড এস্টেটেরও একটা ভোট। ফলে এই যে সংখ্যাটা একটু আগে দেখালাম যে 300 জন, কি দেখালাম সংখ্যাটা, কতজন প্রতিনিধি ছিল, 300 জন হচ্ছে দুটো ফার্স্ট এবং মিলিয়ে আর থার্ডে সেকেন্ড। 600। হ্যাঁ, থার্ডে 600। এটা অ্যাপ্রক্সিমেট নাম্বার আর কি, সংখ্যাটা এদিক ওদিক হতেই পারে। মানে যদি 900 জন হয়, 300 300 600, আর এদিকে হচ্ছে 600 1200, 1200 জনের মধ্যে হাফ হচ্ছে থার্ড এস্টেটের প্রতিনিধি। হ্যাঁ, কিন্তু গোটা প্রতিনিধিদের মধ্যে 50% থার্ড এস্টেটের হওয়া সত্ত্বেও তাদের ভোট হচ্ছে একটা, ফার্স্ট এস্টেটেরও একটা, সেকেন্ড এস্টেটেরও একটা। তাহলে কি হবে, কোনো সিদ্ধান্তটাই তো থার্ড এস্টেটের ফরে যাবে না, কারণ ফার্স্ট এস্টেট আর সেকেন্ড এস্টেট তাদের অধিকারগুলো রক্ষা করার জন্য সবসময় একসাথে থাকবে। ফলে সবসময় এটা 2:1 ভোটিং হবে। ফার্স্ট এস্টেট আর সেকেন্ড এস্টেটের ভোটটা 2 হবে, আর থার্ড এস্টেটের ভোটটা 1 হবে। তো এরকম যে একটা আনইকুয়াল সিস্টেম, এইটা কোনোভাবেই থার্ড এস্টেট আর মেনে নিতে পারছে না। তখন তারা, থার্ড এস্টেটে যারা প্রতিনিধি, তারা ডিমান্ড করলো ভোটিং বাই পপুলেশন। ভোটিং বাই পপুলেশন মানে যতজন প্রতিনিধি সেই অনুপাতে তাদের ভোটিং রাইট থাকবে। 300 জনের মধ্যে যতজন, মানে পার হেড ভোটিং হোক বা প্রপোর্শনাল ভোটিং হোক, যাদের 600 জন মেম্বার, তাদের ভোটিং রাইট তাদের বেশি থাকার দরকার। কিন্তু এটা রাজাও মানছেন না, ফার্স্ট এস্টেট সেকেন্ড এস্টেটও মানছে না। ফলে একটা ডেডলক তৈরি হয়ে গেল, যেখান থেকে আর বেরোনোর রাস্তা নেই। এটা তো তো সংখ্যাটা তো দেখিয়েছি তোমাদের আগে, যেখানে ফার্স্ট এস্টেট 1,30,000-এ একটা ভোট, এদেরও 1,30,000, 1,10,000-এ একটা ভোট, এদের 2,50,00,000-এও একটা ভোট। আচ্ছা, তখন কি হলো, এরকম একটা সময়, দাঁড়াও আবার চলে গেল কোথায়, ওটা ক্লোজড হয়ে গেল। আচ্ছা, এরকম যখন একটা ডেডলক পরিস্থিতি চলছে, তখন একটা সময় এরম গুজব রটে গেল যে রাজা জোর করে কোনো আইন পাস করিয়ে নেবেন এবং থার্ড এস্টেটকে তাদের যে অধিকার সেটা প্রয়োগ করতে দেবেন না। এবং থার্ড এস্টেটরা দেখলো এসে, তাদের এস্টেট জেনারেল যেখানে হবে সেই
সেই হলে এসে দেখলো যে তাদের বসার জায়গা যেখানে, সেই জায়গায়, সেই যে ঘরটায় রাজা তালা দিয়ে রেখে দিয়েছেন। তো তখন থার্ড এস্টেটের যারা প্রতিনিধি ছিলেন তারা সামনে ওই ওই বিল্ডিং এর মধ্যেই, যেখানে একটা টেনিস কোর্ট ছিল, সেই টেনিস কোর্টে তারা মিলিত হলেন। টেনিস কোর্টে মিলিত হয়ে একটা শপথ তারা নিলেন, যেটাকে টেনিস কোর্ট ওথ বলা হয়। এর এটা বোধহয় 20th জুন, এক মিনিট আমি একটু দেখে নিই, 20th জুনই হবে এটা। হ্যাঁ, 20th জুনে এই তৃতীয় এস্টেটে যারা প্রতিনিধি তারা টেনিস কোর্টে মিলিত হয়ে দেখো কি কি তারা করলেন। তারা প্রথমে নিজেদেরকে জাতীয় সভা হিসেবে ঘোষণা করলেন এবং তারা বললেন যে জাতীয় সভারই অস্তিত্ব আছে, এবং এই জাতীয় সভায় তারা অন্য দুটো এস্টেটকে আহ্বান করলেন এই জাতীয় সভায় যোগ দিতে, যে জাতীয় সভার নেতৃত্ব তৃতীয় এস্টেটের হাতে থাকবে। এর আগে আমি একটা ছবি দেখাচ্ছিলাম, এই যে এই ছবিটা দেখো, এগুলো সবই সমকালীন আঁকা কিছু পিকচার, যেখানে থার্ড এস্টেট প্রথম দুটো এস্টেটের লোককে ইনভাইট করছে যে তাদের জাতীয় সভায় যোগ দিতে। এগুলো একটা কন্টেম্পোরারি কার্টুন এই সময় আঁকা, যে তাদের অন্য দুটো এস্টেটকে বলছে যে তোমরা আমাদের সঙ্গে যোগ দাও, যোগ দিয়ে একসাথে আমরা জাতীয় সভা তৈরি করি, যে সভাটা রাজার যে স্বৈরাচার তার প্রতিবাদ করবে। তাহলে এই থার্ড এস্টেট নিজেদেরকে ন্যাশনাল অ্যাসেম্বলি বা জাতীয় সভা হিসেবে দাবি করলো, এবং ষোড়শ লুই তো থার্ড এস্টেটকে আর এই যে জাতীয় সভার তিনি বিরোধিতা করে তিনি এস্টেট জেনারেলের মিটিং থেকে বহিষ্কার করলেন থার্ড এস্টেটকে। থার্ড এস্টেট তখন এই টেনিস কোর্টে গিয়ে তারা কি শপথ নিল? তারা শপথ নিল হচ্ছে 23 জুন, সরি, তারা শপথ নিল যে, শপথ আমি পরে আবার দেখাবো আর একটা স্লাইডে, তারা এটা শপথ নিল যে তারা একসাথে থাকবে, তারা জোটবদ্ধ হয়ে থাকবে যতদিন পর্যন্ত ফ্রান্সের কোনো, এখন কে জয়েন করছে, অভিক এখন জয়েন করছে, যতদিন না পর্যন্ত ফ্রান্সে নতুন সংবিধান রচনা হয় ততদিন পর্যন্ত তারা এই বিভিন্ন যে সামাজিক শ্রেণীগুলো থার্ড এস্টেটের মধ্যে আছে তারা পরস্পর ঐক্যবদ্ধ হয়ে থাকবে, এবং ঐক্যবদ্ধ হয়ে ফ্রান্সের নতুন সংবিধান রচনার দায়িত্ব নিল। কারণ এখনো পর্যন্ত পুরোটাই রাজতান্ত্রিক শাসন এবং স্বৈরাচারী শাসন, সেই স্বৈরাচারের বিরোধিতা করে এরা নতুন একটা সাংবিধানিক শাসন চালু করার পক্ষে এই থার্ড এস্টেট শপথ নিল। আচ্ছা, 23শে জুন রাজা এই যে থার্ড এস্টেটের যে বিরোধিতা এবং তাদের যে ঐক্য, সেটা রাজাকে কিছুটা ভয় পাওয়ালো, রাজা কিছুটা পিছু হটলেন। তিনি তিনটে এস্টেটকে একসাথে মিট করতে বললেন এবং কিছুটা অর্থে তিনি ওই ভোটিং বাই পপুলেশনের দাবিও মেনে নিতে চাইলেন, কিন্তু তাতে আর খুব কাজ হলো না, কারণ অন্য দুটো এস্টেট সেই দাবি মানবে না। আচ্ছা, টেনিস কোর্ট ওথ নিয়ে একটা কন্টেম্পোরারি পেইন্টিং, কি করে এই যে একজন বক্তৃতা দিচ্ছেন, সবাই শুনছেন, হ্যাঁ, বাকি যারা তারা এখান থেকে দাঁড়িয়ে অন্যান্য এস্টেটের লোকজনরা দেখছে যে এখানে থার্ড এস্টেটের প্রতিনিধিরা সমবেত হয়ে কিভাবে এই শপথটা নিচ্ছেন। ওথটা হচ্ছে এইটা যে অ্যাসেম্বলি, ন্যাশনাল অ্যাসেম্বলি তৈরি হলো এবং এই অ্যাসেম্বলির মেম্বাররা সবাই ঐক্যবদ্ধ থাকবেন নতুন সংবিধান রচনা পর্যন্ত। এটা তো একদম যে ভাষায় শপথ নেওয়া হয়েছিল সেই ভাষায় লেখা রয়েছে, চাইলে কেউ তোমরা এই স্লাইড গুলো ছবি তুলে নিতে পারো। আচ্ছা, কিন্তু ষোড়শ লুই যাই চান, ষোড়শ লুই এরকম কোনো লিখিত সংবিধান কখনোই চাইতে পারেন না যখন যে সংবিধানে তার স্বৈরাচারটাকে উড়িয়ে দেওয়া হবে। ফলে উনি মুখে যাই বলুন না কেন, ষোড়শ লুই যে এটা কোনোটাই মন থেকে করছেন না বা বাস্তবায়িত করবেন না, এটা থার্ড এস্টেট বুঝতে পারছিল। এরকম একটা সময় একটা গুজব রটে যে রাজা মিলিটারি ফোর্স ইউজ করে ন্যাশনাল অ্যাসেম্বলিকে ভেঙে দিতে পারেন, রাজা সামরিক শক্তি ব্যবহার করে ন্যাশনাল অ্যাসেম্বলিকে ভেঙে দিতে পারেন। এই খবর এইটা যখন প্যারিসে এসে পৌঁছায়,
তখন সেই সময় তার আগের থেকেই প্যারিসে খাবারের জন্য দাঙ্গা চলছে। খাদ্য সংকটের কারণে প্রত্যেকটা দোকানে রুটির জন্য দাঙ্গা চলছে। সেই অবস্থায় এই খবর পৌঁছায় যে রাজা থার্ড এস্টেটের প্রতিনিধিদের নিয়ে গঠিত যে ন্যাশনাল অ্যাসেম্বলি সেটাকে জোর করে ভেঙে দিতে পারেন। এই খবরটা মানুষকে একদম উন্মাদ করে দেয়। তখন যে জনতা, ক্ষুধার্ত জনতা, তারা সিদ্ধান্ত নেয় যে কিভাবে এই রাষ্ট্র ব্যবস্থাকে ভেঙে ফেলা যায়, এবং সেই রাষ্ট্র ব্যবস্থার প্রতীক হিসেবে তারা বেছে নেয় বাস্তিল কারাগার। যে বাস্তিলের দুর্গ একটা কুখ্যাত কারাগার হিসেবে চিহ্নিত ছিল দেশে, যেখানে মানে মনে করা হতো যে ওই বাস্তিল দুর্গে যদি একবার কেউ প্রবেশ করে সেই কারাগার থেকে আর কেউ বেরোতে পারবে না। এরকমই বদনাম ছিল বাস্তিল দুর্গের, যেটা সত্যিকারের ওই রাজার যে স্বৈরাচার, সামন্ততন্ত্রের যে অন্যায়, তার প্রতীক হিসেবে দেখতো মানুষ ওই বাস্তিল দুর্গকে। সেই বাস্তিল দুর্গ প্যারিসের জনতা প্রসেশন করে গিয়ে পুরো বাস্তিল দুর্গকে একেবারে ধুলোয় মিশিয়ে দেয়, ভেঙে গুঁড়িয়ে ধুলোয় মিশিয়ে দেয়। স্টর্মিং অফ দ্য বাস্টিল, এর ডেটটা হচ্ছে 14 জুলাই 1789। এটা খুব ইম্পর্টেন্ট দিন, এবং এখনো ফ্রান্সের ইতিহাসে এটাকে ন্যাশনাল ডে বলে মনে করা হয়। তো এইভাবে দেখা যাচ্ছে যে বাস্তিল দুর্গের পতন হচ্ছে। প্যারিসের মানুষ ছোট ছোট নিজেদেরকে মানে তারা মনে করছে তারা স্বশাসিত সরকার তৈরি করবে, কমিউন তৈরি করে তারা মানে রাজার সমস্ত শাসনকে অস্বীকার করে ছোট ছোট কমিউন তৈরি করে তারা প্যারিসের শাসন ব্যবস্থার ভার হাতে তুলে নিচ্ছে। বিভিন্ন জায়গায় গোটা ফ্রান্সে এটা ছড়িয়ে পড়ছে। মানে স্টর্মিং অফ দ্য বাস্টিল বা বাস্তিলের পতনই কিন্তু ফরাসি বিপ্লবের অফিসিয়াল সূচনা বলে মনে করা হয়, যে এটা দিয়ে প্রথম অফিসিয়ালি বিপ্লবের সূচনা হচ্ছে। গোটা ফ্রান্সে বিভিন্ন জায়গায় অভিজাতদের উপরে আক্রমণ হচ্ছে। ওই যে ফিউডাল ডিউজ গুলো, যেখানে সামন্তদের যে খাতাপত্র, হিসাবপত্রের খাতা, কোথায় কত কার কি ট্যাক্স ইত্যাদি, সেগুলোকে ধ্বংস করে ফেলা হচ্ছে। হ্যাঁ, এবং এরকম একটা অবস্থায় বিভিন্ন অভিজাতরা এই পরিস্থিতিতে, এই যে ফরাসি বিপ্লব শুরু হওয়ার পরে, তারা অন্যান্য দেশে পালিয়ে যেতে শুরু করে, এবং এদেরকে বলা হয় এমিগ্রে। ইংল্যান্ড, অস্ট্রিয়া, যে দেশগুলোতে তখনও রাজতান্ত্রিক শাসন বহাল আছে। আস্তে আস্তে দেখা যায় বিপ্লবের কোর্সে কিরকম হচ্ছে, যে রাজাকেও একটা সময় বিপ্লবের যে নিউ ট্রাই কালার ফ্ল্যাগ সেটাকে ওড়াতে বাধ্য করা হয়। এইটা হচ্ছে বিপ্লবের ট্রাই কালার ফ্ল্যাগ। আচ্ছা, এই যে প্রাসাদটা প্যারিসে, এখানে রাজা এবং রানীকে নিয়ে আসা হয়। ভার্সাই ছিল পুরনো ফ্রান্সের রাজধানী, যে ভার্সাইয়ের প্রাসাদে রাজা এবং রানী থাকতেন, সেখান থেকে নিয়ে এসে এই প্যারিসে ওনাদেরকে রাখা হয়। ম্যাম, এর প্রোনাউন্সিয়েশনটা কি আছে? এটা হচ্ছে তুইলেরি বলে। টুইলারি, ওকে। এই প্যারিসে কেন আনা হয়? কারণ প্যারিস হচ্ছে বিপ্লবের কেন্দ্রস্থল। ফলে রাজা এবং রানীকে প্যারিসে নিয়ে এসে রাখলে মনে করছে যে রাজার উপরে নজরদারি ভালো করতে পারা যাবে। আচ্ছা, ন্যাশনাল অ্যাসেম্বলি যেটা হলো, এই যে ন্যাশনাল অ্যাসেম্বলি তৈরি হয়েছিল, সেই ন্যাশনাল অ্যাসেম্বলি আস্তে আস্তে কনস্টিটিউশন তৈরি করার দিকে এগোচ্ছে, এবং সামন্ততান্ত্রিক যে সুবিধাগুলো সেগুলো ক্রমশ আস্তে আস্তে অ্যাবলিশড হতে থাকছে। এবং আগস্টের 1789-এর 26 অগস্ট, যেটা ডিক্লারেশন অফ দ্য রাইটস অফ ম্যান অ্যান্ড সিটিজেন, যেটাকে ব্যক্তি ও নাগরিক অধিকারের ঘোষণাপত্র বলা হয়, সেইটা মানে পৃথিবীর ইতিহাসে সেটা আধুনিক মানুষের বা ব্যক্তি মানুষের অধিকারের একটা মানে ঐতিহাসিক বিজয় বলে মনে করা হয়। এই যে সনদটাকে, এই যে ডিক্লারেশন অফ দ্য রাইটস অফ ম্যান অ্যান্ড সিটিজেনকে, যেখানে ধর্মীয় স্বাধীনতা, বাক স্বাধীনতা, প্রেসের সংবাদ মাধ্যমের স্বাধীনতা, এগুলো স্বীকার করা হয়। এবং ফরাসি বিপ্লবে যে তিনটে মূল নীতি, লিবার্টি, ইকুয়ালিটি এবং ফ্রেটার্নিটি, সেটা প্রথম ঘোষিত হয় এই যে সনদটা, এই যে ডিক্লারেশনটার মাধ্যমে, যেটা 1789-এর 26শে অগস্ট এটা প্রথম ঘোষিত হয়।
এটাই পরে যখন 1791 এ ফ্রেঞ্চ কনস্টিটিউশন তৈরি হচ্ছে তার প্রিয়াম্বল হিসেবে, তার মুখ কি বলে ওটাকে, প্রিয়াম্বলের একটা বাংলা আছে, মানে যেটা সংবিধানের শুরুতে বসে, একদম সূচনা পর্বে বসে। প্রস্তাবনা হ্যাঁ, প্রস্তাবনা। প্রস্তাবনা প্রস্তাবনা, হ্যাঁ ঠিক বলেছো, হ্যাঁ। এই সংবিধানের প্রস্তাবনা হয়, নতুন ফরাসি সংবিধানের প্রস্তাবনা হয়, এটা মানে একেবারে শুরুতে এই ডেক্লারেশন অফ দ্য রাইটস অফ ম্যান দিয়ে শুরু হয়। আচ্ছা, এটা তোমাদের আমি পরে আলোচনা করব। এই কাছাকাছি সময় ডেক্লারেশন অফ দ্য রাইটস অফ ওমেন বলে একজন বিখ্যাত মহিলা, ফরাসি বিপ্লবের ওই সময় তিনি সাংবাদিক এবং সাহিত্যিক, তিনি ঘোষণা করেন, এবং যেখানে মহিলাদের অধিকারের কথাও, এই অধিকারটা রাষ্ট্র স্বীকৃতি দেয়নি, রাষ্ট্রীয়ভাবে ঘোষিত হয়নি, কিন্তু তিনি দাবি করেছিলেন। পরবর্তীকালে কিছু কিছু জিনিস আইন হিসেবে ঢোকানো হয়, এটা আমি পরে আলোচনা করছি। আচ্ছা, রাজা এবং রানীকে কিভাবে ভার্সাই থেকে আনা হলো? একদল মহিলা, তারা ভার্সাই প্রাসাদ অভিযান করে অক্টোবর মাসে রাজা এবং রানীকে বাধ্য করে যে বিরাট যে প্রসেশন চলেছে সেই প্রসেশনে যোগ দিয়ে ভার্সাই থেকে প্যারিসে আসতে, এসে ওই প্যারিসের প্রাসাদে রাজা থাকতে শুরু করলেন। মানে তোমাদের দেখে মনে হচ্ছে তো একটা প্রাসাদ থেকে আরেকটা প্রাসাদে এলো, মনে হতেই পারে, সবারই মনে হবে যে তাতে আর কি এমন ক্ষতি হলো। কিন্তু প্রথমত ভার্সাইয়ের প্রাসাদটা ছিল রাজা রানীর, মানে শতাব্দীর পর শতাব্দী ধরে ওই ভার্সাইয়ের প্রাসাদটা তৈরি হয়েছে বুর্বো রাজাদের থাকার জন্য। প্যারিসের প্রাসাদটা তাদের স্বল্পকালীন থাকার জন্য বানানো, টেম্পোরারি থাকা, ফলে দুটোর সুবিধা একরকম হয় না। আর প্যারিসে থাকা আর ভার্সাইতে থাকা এই দুটো একরকম হয় না। প্যারিসে হচ্ছে পুরোপুরি সংগ্রামী জনতার চোখের উপরে থাকা, ফলে এইভাবে কিছুকাল চললো যতদিন না পর্যন্ত রাজা এবং রানীকে গিলোটিন করা হচ্ছে। আচ্ছা, সমস্ত ধরনের স্পেশাল প্রিভিলেজ যেগুলো, সেগুলোকে নিয়ে নেওয়া হলো। চার্চের সম্পত্তি, অভিজাতদের সম্পত্তি, এই সমস্তগুলো অ্যাবলিশ করে দেওয়া হলো। অল স্পেশাল প্রিভিলেজেস অফ দ্য ফার্স্ট অ্যান্ড সেকেন্ড এস্টেট ওয়ার অ্যাবলিশড, মানে তাদেরকে বাতিল করে দেওয়া হলো সমস্ত স্পেশাল প্রিভিলেজ গুলো। আচ্ছা, তারপরে 1791 যে কনস্টিটিউশনটা তৈরি হলো তাতে রাজাকে একটা সাংবিধানিক রাজতন্ত্র হিসেবে স্বীকৃতি দেওয়া হলো। সমস্ত আইনগুলো লেজিসলেটিভ অ্যাসেম্বলি বলে যে আইন পরিষদ তৈরি হলো সেই আইন পাস করবে, এবং সামন্ততন্ত্রকে সম্পূর্ণ অবসান ঘটানো হলো, সামন্ততন্ত্রের ধ্বংস করে ফেলা হলো। কিন্তু এই আইনেও কিছু, এই কনস্টিটিউশনেও কিছু অগণতান্ত্রিক ফিচার ছিল, যেটা সমস্ত মানুষের কাছে ভোটের অধিকার পৌঁছে দেওয়া হয়নি। যেটা ডেক্লারেশন অফ ম্যান এন্ড সিটিজেনে যেখানে সকলের অধিকারের কথা বলা হচ্ছে, কিন্তু সেটা যখন এক্সারসাইজ করছে প্র্যাকটিক্যালি সকলের ভোটিং রাইট দেওয়া হচ্ছে না। ভোট দিতে গেলে একটা মিনিমাম সম্পত্তি থাকতে হবে, তবে সে ভোট দিতে পারবে, এরকম নিয়ম চালু করা হচ্ছে। এবং অবশ্যই যে উচ্চ পদগুলো সেগুলো আরো বেশি, যাদের কাছে বেশ কিছুটা সম্পত্তি আছে, সম্পত্তিবান, তাদের জন্য রিজার্ভে রাখা হচ্ছে। এর থেকে এই যে বিপ্লবের যে বুর্জোয়া ক্যারেক্টারটা সেটা খুব স্পষ্টভাবে ফুটে ওঠে, কারণ বুর্জোয়ারাই ছিল এই বিপ্লবের নেতৃত্বে, বুর্জোয়াদের লিডারশিপে এই বিপ্লব হচ্ছে, ফলে বিপ্লব হয়ে যাওয়ার পরে সুবিধাগুলো বুর্জোয়া শ্রেণীর কাছে কনসেন্ট্রেটেড হচ্ছে। আচ্ছা, লেজিসলেটিভ অ্যাসেম্বলির যে কাজ 1 বছর ধরে, এই লেজিসলেটিভ অ্যাসেম্বলির সময় দেখা যাচ্ছে যে রাজা বিভিন্ন সময় অন্যান্য দেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এই সময় জিরন্ডিন এবং জ্যাকোবিন দুটো পলিটিক্যাল পার্টির উত্থান ঘটছে। জিরন্ডিনরা হচ্ছে মধ্যপন্থী এবং জ্যাকোবিনরা হচ্ছে চরমপন্থী। রাজা রানী অস্ট্রিয়ায় পালিয়ে যাচ্ছিলেন, সেই সময় তারা ধরা পড়েন। তো এই সময় থেকে রাজা রানীকে আদৌ আর বাঁচিয়ে রাখা হবে কিনা, আদৌ রাজতন্ত্রকে টিকিয়ে রাখা হবে কিনা, এই নিয়ে আলোচনা চলতে থাকে। এবং তার যেটা ফল হয় সেটা হচ্ছে যে একটা সময় রাজা এবং রানীকে গিলোটিন করে হত্যা করা হয়, এবং ফ্রান্সের কনস্টিটিউশন থেকে ওই সাংবিধানিক রাজতন্ত্র কথাটাই উড়িয়ে দেওয়া হয়। আচ্ছা, এই স্লাইডে তোমাদের আর এর বেশি কিছু নেই। যেখানে কমিউনের কন্ট্রোলে চলে যাচ্ছে প্যারিস,
এবং প্যারিসের যে জনতা যারা একেবারে নিম্ন শ্রেণীর তাদেরকে সাঁ-কুলোত বলে চিহ্নিত করা হচ্ছিল, যে একেবারে নিম্ন শ্রেণীর কারিগর বা কোনো টাকা পয়সা নেই, ভবঘুরে। এই যে সাঁ-কুলোত শ্রেণী এই সময় প্যারিসের শাসন কার্যে একটা খুব বড় রোল প্লে করছে। এই সাঁ-কুলোতদের সঙ্গে জ্যাকোবিনদের একটা গভীর সম্পর্ক ছিল। তো এদের জ্যাকোবিনদের হাতে ক্ষমতা চলে যাচ্ছে 1792 থেকে, এবং তারপরেই জ্যাকোবিনদের আসার প্রথম কাজ হচ্ছে যে রাজা রানীকে গিলোটিনে হত্যা করা এবং ফ্রান্সে সাধারণতন্ত্রের প্রতিষ্ঠা। ফরাসি প্রজাতন্ত্রের প্রতিষ্ঠা হচ্ছে, রাজতন্ত্র মুছে যাচ্ছে কিছুদিনের জন্য অন্তত ফরাসি ইতিহাস থেকে। পরে নেপোলিয়নের সূত্র ধরে আবার ফিরবে, সেটা অন্য রকমের। কিন্তু যে বংশানুক্রমিক রাজতন্ত্র, বুর্ব রাজতন্ত্র, সেটা চিরতরে মুছে যাচ্ছে। তো এই হচ্ছে খুব সংক্ষেপে তোমাদের ফরাসি বিপ্লবের ইতিহাস। এটা খুব সংক্ষেপে, খুব বেসিক একটা ইতিহাস আমি বললাম, যাতে তোমাদের পরে যখন প্রেক্ষাপট বা অন্যান্য কিছু আলোচনা করব ডিটেইলে, তখন সেগুলো বুঝতে সুবিধা হবে। তাহলে এই খুব স্কেচি একটা আউটলাইন সেটা বললাম। এখন তাহলে তোমাদের আমি যেটা করব, যে ফরাসি বিপ্লবের আর্থ সামাজিক এবং রাজনৈতিক প্রেক্ষাপট, যেখানে প্রথমে আমি 3টে এস্টেটের পরিস্থিতিটা কিরকম ছিল সেটাই অনেকটা আলোচনা করব। সেটা তোমাদের আনসার ফর্মে আমি লিখে দিতে চাইছি। তাহলে এটা তোমরা লিখতে শুরু করো, যে ফরাসি বিপ্লবের আর্থ সামাজিক এবং রাজনৈতিক প্রেক্ষাপট। কিছু বললে সঞ্জিত? না 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 ম্যাম। ফরাসি বিপ্লবের আর্থ সামাজিক এবং রাজনৈতিক প্রেক্ষাপট। এটা মেটেরিয়াল পাঠিয়ে খুব লাভ হবে না, কারণ এটা ভীষণ ছড়ানো একটা জিনিস, এখান থেকে ওখান থেকে বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করতে হবে। ম্যাম প্রশ্নটা একটু বলবেন? ফরাসি বিপ্লবের আর্থ সামাজিক এবং রাজনৈতিক প্রেক্ষাপট। আর্থ সামাজিক এবং রাজনৈতিক প্রেক্ষাপট। আচ্ছা, অষ্টাদশ শতকের ফরাসি বিপ্লব, অষ্টাদশ শতকের ফরাসি বিপ্লব ফরাসি বিপ্লবের বহুমাত্রিকতা পরবর্তী শতাব্দীর ঐতিহাসিকদের মধ্যে এক অন্যতম প্রধান আলোচ্য বিষয় হয়ে উঠেছে। ফরাসি বিপ্লবের কারণ অনুসন্ধান এবং ফরাসি বিপ্লবের কারণ নিয়ে বিতর্ক আজও অব্যাহত। ফরাসি বিপ্লবের কারণ অনুসন্ধান এবং ফরাসি বিপ্লবের কারণ নিয়ে বিতর্ক আজও অব্যাহত। ম্যাম আরেকবার বলবেন, ফরাসি বিপ্লবের কারণ অনুসন্ধান ও ফরাসি বিপ্লবের কারণ নিয়ে বিতর্ক আজও অব্যাহত। একদল ঐতিহাসিক মনে করেন এটি একটি আর্থ সামাজিক বিপ্লব।
যে বিপ্লব বুর্জোয়া আধিপত্য প্রতিষ্ঠার যে বিপ্লবের ফলে বুর্জোয়া আধিপত্য প্রতিষ্ঠিত হয়, যে বিপ্লবের ফলে বুর্জোয়া আধিপত্য প্রতিষ্ঠিত হয় এবং সামন্ততন্ত্রের পতন সম্পূর্ণ হয়। সামন্ততন্ত্রের পতন সম্পূর্ণ হয়। অন্যদিকে কোনো কোনো ঐতিহাসিক ফরাসি বিপ্লবকে মূলত রাজনৈতিক অধিকার আদায়ের লড়াই হিসেবে দেখতে চান। অন্যদিকে কোনো কোনো ঐতিহাসিক ফরাসি বিপ্লবকে রাজনৈতিক অধিকার আদায়ের লড়াই হিসেবে দেখতে চান। নেক্সট প্যারাগ্রাফ পড়ো। সমসাময়িক মানুষের চোখে নিরঙ্কুশ রাজতন্ত্রের পতন ছিল আকস্মিক এবং অভাবনীয়। ম্যাম, নিরঙ্কুশ রাজতন্ত্রের পতন ছিল আকস্মিক এবং অভাবনীয়। এই পরিবর্তন শুধু ফ্রান্স নয়, গোটা ইউরোপকেই স্পর্শ করেছিল। অষ্টাদশ শতকের ফ্রান্সের রাজতন্ত্রের দুর্বলতা, ফরাসি রাজতন্ত্র লেখো, অষ্টাদশ শতকে ফরাসি রাজতন্ত্রের দুর্বলতা ক্রমশ প্রকাশ পাচ্ছিল। ম্যাম আরেকবার বলবেন লাইনটা? হ্যাঁ, অষ্টাদশ শতকের শেষার্ধে ফরাসি রাজতন্ত্রের দুর্বলতা ক্রমশ প্রকাশ পাচ্ছিল। ফরাসি রাজতন্ত্রের দুর্বলতা ক্রমশ প্রকাশ পাচ্ছিল। সতেরোশো আশির দশকের তীব্র আর্থিক সংকট, রাজ পরিবার ও রাজ দরবারের অমিত ব্যয়িতা, অময় হর্ষই ত বয়জফলা অন্তুস্তয় হর্ষই তয়াকার। অমিত ব্যয়িতা মানে প্রচুর খরচ করার অভ্যেস, এবং অস্ট্রিয়ার উত্তরাধিকার যুদ্ধ, সপ্তবর্ষব্যাপী যুদ্ধ ও আমেরিকার স্বাধীনতা যুদ্ধ ফরাসি কোষাগারের অস্ট্রিয়ার উত্তরাধিকার সংক্রান্ত যুদ্ধ, তারপরের ওয়ার্ডটা কি বললেন? সপ্তবর্ষব্যাপী যুদ্ধ, অস্ট্রিয়ার উত্তরাধিকার সংক্রান্ত যুদ্ধ আর আমেরিকার স্বাধীনতা যুদ্ধ। আমেরিকার স্বাধীনতা যুদ্ধ লাস্টে লিখবে। ফরাসি কোষাগারের উপর অপরিসীম বোঝা চাপিয়ে দেয়।
সামাজিক অসাম্য এবং রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষোভ, সামাজিক অসাম্য ও রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষোভ 1789-এ 1789-এ না, এরকম ভাবে লেখো যে সামাজিক অসাম্য ও রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষোভের বিস্ফোরণ হয় 1789 খ্রিস্টাব্দে। সামাজিক অসাম্য ও রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষোভের বিস্ফোরণ হয় 1789 খ্রিস্টাব্দে। কেন এই বিস্ফোরণ ঘটে, কেন এই বিস্ফোরণ ঘটে তা আলোচনা করতে গেলে পুরনো সমাজের বিভিন্ন প্রতিষ্ঠানগত দুর্বলতাগুলি আলোচনা করার প্রয়োজন। বিভিন্ন প্রতিষ্ঠানগত দুর্বলতাগুলি আলোচনা করা প্রয়োজন। নেক্সট প্যারাগ্রাফ করো। পুরনো সমাজের তারপর না, ওরকম করে বলতে পারবো না, লাইনটা বলো। বিস্ফোরণ ঘটে তা আলোচনা করতে গেলে পুরনো সমাজের হ্যাঁ, পুরনো সমাজের বিভিন্ন প্রতিষ্ঠানগত দুর্বলতা বা বৈশিষ্ট্যের কথা আলোচনা করা প্রয়োজন। পুরনো সমাজের বিভিন্ন প্রতিষ্ঠানগত দুর্বলতা বা বৈশিষ্ট্যের কথা বিশ্লেষণ করা প্রয়োজন। নেক্সট প্যারাগ্রাফ লেখো। ফরাসি সমাজ ব্যবস্থার মূল ভিত্তি ছিল অসাম্য। অসাম্যের প্রতিষ্ঠানগত রূপ ছিল এস্টেট। ফরাসি সমাজ ব্যবস্থা অসাম্যের উপর প্রতিষ্ঠিত ছিল। অসাম্যের প্রতিষ্ঠানগত রূপ ছিল তিনটি এস্টেটের বিভাজন বা তিনটি এস্টেট। যাজক সম্প্রদায় প্রথম এস্টেট, অভিজাতরা দ্বিতীয় এস্টেট এবং অভিজাত ও যাজক ছাড়া ফ্রান্সের সমস্ত জনগণ থার্ড এস্টেটের অন্তর্ভুক্ত ছিল। প্রথম এস্টেট যাজক, সেকেন্ড এস্টেট অভিজাত, আর থার্ড এস্টেট হচ্ছে এই প্রথম দুটি এস্টেট বাদ দিয়ে যত জনগণ তারা সবাই থার্ড এস্টেটের অন্তর্গত। প্রথম এস্টেট ভুক্ত ছিল, প্যারাগ্রাফ করো, আমি বলে দিলাম বোধহয় প্রথম এস্টেটের কথা যাজকদের। হ্যাঁ, প্রথম এস্টেট ভুক্ত যাজক সম্প্রদায়, প্রথম এস্টেট ভুক্ত যাজকদের সংখ্যা ছিল প্রায় 1 লক্ষ। প্রথম এস্টেটভুক্ত যাজকদের সংখ্যা ছিল প্রায় 1 লক্ষ। ফ্রান্স ক্যাথলিক রাষ্ট্র প্রতিষ্ঠানগতভাবে যাজকদের প্রভূত প্রতিপত্তি ছিল
ধর্ম ছাড়া সামাজিক এবং আর্থিক ক্ষেত্রেও যাজকদের অপরিসীম প্রভাব ছিল। ম্যাম ধর্ম ছাড়া সামাজিক এবং আর্থিক ক্ষেত্রেও যাজকদের অপরিসীম প্রভাব ছিল। উচ্চ শ্রেণীর যাজকেরা যথেষ্ট বিত্তবান ছিলেন। চার্চের নিজস্ব সম্পত্তি ছিল প্রচুর। জমির মালিক হিসেবে চার্চের বার্ষিক আয় ছিল 13 কোটি লিভার, লয় হর্ষই ভয় হসন্ত র। এছাড়া টাইদ নামক কর থেকেও প্রচুর উপার্জন হতো চার্চের। আবার অন্যদিকে চার্চের নিম্ন সংগঠনগুলির ভারপ্রাপ্ত যাজকদের আয় ছিল যৎসামান্য। স্বভাবতই নিম্ন যাজকেরা তৃতীয় এস্টেটের ক্ষোভের শরিক ছিলেন। নৈতিক সংকট এবং নিম্ন যাজকদের অসন্তোষ যাজক সম্প্রদায়ের সংহতি নষ্ট করে দিয়েছিল। সংহতি মানে ইউনিটি নষ্ট করে দিয়েছিল। আচ্ছা, এবার আরেকবার বলুন না, আরেকবার লাইনটা আরেকবার। বলো। এই যেটা এক্ষুনি বললেন, এই ক্ষোভের শরিক ছিলেন, তারপর? হ্যাঁ, নৈতিক সংকট এবং নিম্ন যাজকদের অসন্তোষ যাজক সম্প্রদায়ের সংহতি নষ্ট করে দিয়েছিল। আচ্ছা, নেক্সট প্যারাগ্রাফ চলো, এখানে অভিজাতদের কথা বলবো। অভিজাতদের সংখ্যা ছিল প্রায় 4 লক্ষের কাছাকাছি। ফরাসি সমাজে অভিজাতদের সংখ্যা ছিল প্রায় 4 লক্ষের কাছাকাছি। অন্যান্য সামাজিক গোষ্ঠীর মতোই অভিজাতদের মধ্যেও বিভাজন ছিল। ধনী অভিজাত এবং ম্যাম গোষ্ঠীর মতোই পর থেকে একটু বলুন। অন্যান্য সামাজিক গোষ্ঠীর মতোই অভিজাতদের মধ্যেও নানা বিভাজন ছিল।
উচ্চবিত্ত অভিজাত, স্বল্পবিত্ত অভিজাত, উচ্চবিত্ত অভিজাত, স্বল্পবিত্ত অভিজাত, গ্রামীণ অভিজাত এবং রাজসভার অভিজাত, এদের মধ্যে গ্রামীণ অভিজাত এবং রাজসভার অভিজাত, এদের মধ্যে নানা ধরনের অন্তর্বিরোধ ছিল। এদের মধ্যে নানা রকমের অন্তর্বিরোধ ছিল। এর সঙ্গে রাজপথ ক্রয় করে পোশাকি অভিজাতরা, এই অভিজাতদের বলা হতো পোশাকি অভিজাত বা নোবিলিটি ডিরোব, যে অভিজাতদের কথা আমি বললাম তোমাদের একটু আগে। এই অবস্থায় রাজপথ ক্রয় করে পোশাকি অভিজাতদের উত্থান ঘটতে থাকলে অভিজাত শ্রেণীর মধ্যে অন্তর্বিরোধ আরো বেড়ে যায়। অভিজাত শ্রেণীর মধ্যে অন্তর্বিরোধ আরো বেড়ে যায়। সতেরোশো অষ্টআশি খ্রিস্টাব্দে অভিজাতদের একটি অংশ যারা মুক্তপন্থী হিসাবে চিহ্নিত ছিলেন, যারা একটু লিবারেল ইন আউটলুক, মুক্তপন্থী হিসেবে চিহ্নিত ছিলেন, তারা অনেকেই পুরনো ব্যবস্থার সংকটকে সংস্কারের পক্ষে অনুকূল মনে করেছিলেন। পুরনো ব্যবস্থার সংকটকে সংস্কারের পক্ষে অনুকূল বলে মনে করেছিলেন। সংস্কারের পক্ষে কি পুরোটা বলো, বুঝতে পারবো না। সংস্কারের পক্ষে অনুকূল বলে মনে করেছিলেন। সংস্কারের পক্ষে অনুকূল বলে মনে করেছিলেন। অভিজাতদের সঙ্গে রাজার সংঘর্ষ তীব্র হয়ে ওঠে। যখন অভিজাতদের কর ব্যবস্থার আওতায় এনে অভিজাতদের বাড়তি সুবিধা, অভিজাতদের বংশগত সুবিধা কমিয়ে দেবার চেষ্টা করা হয়। ম্যাম, অভিজাতদের বংশগত সুবিধা কমিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। অভিজাতরা শুধু বিশেষ সুবিধা বজায় রাখতেই আগ্রহী ছিলেন,
অভিজাতরা শুধু বিশেষ সুবিধা বজায় রাখতেই আগ্রহী ছিলেন। বিশেষ সুবিধা সংকোচনের চেষ্টা তারা সমস্ত শক্তির সঙ্গে প্রতিহত করেন। বিশেষ সুবিধা সংকোচনের চেষ্টা তারা সব রকম ভাবে বা সর্বশক্তি দিয়ে প্রতিহত করার চেষ্টা করেন। রাজনৈতিক দিক থেকে রাজার বিরুদ্ধেই তারা প্রথম প্রতিবাদ করে। রাজনৈতিক দিক থেকে রাজার বিরুদ্ধেই এরা প্রথম প্রতিবাদ করে এবং এর ফলে এমন এক ঐতিহাসিক প্রক্রিয়ার জন্ম হয় যার ফলে শেষ পর্যন্ত রাজতন্ত্রের সঙ্গে অভিজাত সম্প্রদায়ের কবর রচিত হয়। লাইনটা পুরোটা বলবেন? ঐতিহাসিক প্রক্রিয়ার জন্ম হয়, তারপরে? হ্যাঁ, এমন এক ঐতিহাসিক প্রক্রিয়ার জন্ম হয় যার ফলে শেষ পর্যন্ত রাজতন্ত্রের সঙ্গে অভিজাত সম্প্রদায়ের কবরও রচিত হয়। যার ফলে শেষ পর্যন্ত রাজতন্ত্রের সঙ্গে অভিজাত সম্প্রদায়ের কবর রচিত হয়। নেক্সট প্যারাগ্রাফ লেখো। অভিজাতদের পতনের একটি অন্যতম কারণ ছিল ঐক্যবদ্ধ তৃতীয় এস্টেট। অ্যাবেসিয়াস 1789-এ অ্যাবেসিয়াস লেখো, অয় জফলা আকার বয়কার, তারপরে দন্তেশ্বয় হর্ষই অন্তুস্তয় একার দন্তেশ্ব। অ্যাবেসিয়াস বলেছেন তৃতীয় এস্টেটই ছিল আসলে সমগ্র ফরাসি জাতি। জনসংখ্যার 90% তৃতীয় এস্টেটের অন্তর্ভুক্ত ছিলেন। তৃতীয় এস্টেট কোনো নির্দিষ্ট সামাজিক শ্রেণী নয়। বিভিন্ন স্তরের বুর্জোয়া, কৃষক, শ্রমিক এবং ভবঘুরেরাও এই এস্টেটের অন্তর্গত ছিলেন। এদের বিভিন্ন অংশের মধ্যে বা থার্ড এস্টেটের বিভিন্ন অংশের মধ্যে আর্থিক বৈষম্য এবং সামাজিক ভেদাভেদ স্পষ্ট হয়ে ওঠে।
নেক্সট প্যারাগ্রাফ করো। তৃতীয় এস্টেটের সংখ্যালঘু বুর্জোয়া শ্রেণী এই সম্প্রদায়ের নেতৃত্ব তৃতীয় এস্টেটের সংখ্যালঘু বুর্জোয়া শ্রেণী এই সম্প্রদায়ের নেতৃত্ব গ্রহণ করেছিল। বুর্জোয়া শ্রেণী অখণ্ড ছিল না, উচ্চবিত্ত বুর্জোয়া নিম্নবিত্ত বুর্জোয়াদের দ্বন্দ্ব এবং উচ্চবিত্ত এবং নিম্নবিত্ত বুর্জোয়াদের দ্বন্দ্ব, গ্রামীণ অভিজাতদের সঙ্গে প্রশাসনিক অভিজাতদের সংঘর্ষ, বুর্জোয়া শ্রেণীর সামাজিক স্থিতিশীলতা নষ্ট করে দিয়েছিল। ম্যাম লাইনটা আবার বলুন একটু। হ্যাঁ, উচ্চবিত্ত বুর্জোয়া এবং নিম্নবিত্ত বুর্জোয়া এবং গ্রামীণ না, গ্রামীণ বুর্জোয়াটা এখানে দরকার নেই, গ্রামীণ বুর্জোয়াটা ছেড়ে দাও। হ্যাঁ, গ্রামীণ বুর্জোয়া দরকার নেই। বিত্ত বুর্জোয়া এবং নিম্নবিত্ত বুর্জোয়াদের মধ্যে আভ্যন্তরীণ দ্বন্দ্ব, ম্যাম নিম্নবর্তী বুর্জোয়াদের দ্বন্দ্ব গ্রামীণ অভিজাতদের সঙ্গে বলেছিলেন। না গ্রামীণ অভিজাতটা লিখো না, এখানে অভিজাতটা ভুল বলছিলাম, এটা বুর্জোয়াদের নিয়ে আলোচনা করছি এখন। উচ্চবিত্ত এবং নিম্নবিত্ত বুর্জোয়াদের দ্বন্দ্ব বললাম, তারপরে লেখো রাজদরবারে স্থান পাওয়া আভিজাত্যে উন্নীত বুর্জোয়া, রাজদরবারে স্থান পাওয়া আভিজাত্যে উন্নীত বুর্জোয়া, মানে আভিজাত্যে যে উন্নীত হয়েছে, হ্যাঁ, হর্ষ দন্তের নয় নয় দীর্ঘই তো, আভিজাত্যে উন্নীত বুর্জোয়া এবং সাধারণ বুর্জোয়ার মধ্যে দ্বন্দ্ব একটা দ্বন্দ্ব হচ্ছে উচ্চবিত্ত বুর্জোয়া এবং নিম্নবিত্ত বুর্জোয়ার দ্বন্দ্ব, আর একটা হচ্ছে কি রাজসভায় ঠাঁই পাওয়া বা রাজসভায় স্থান পাওয়া আভিজাত্যে উন্নীত বুর্জোয়া। রাজসভায় স্থান পেয়েছে তাই সে আভিজাত্যে উন্নীত হয়ে গেছে। স্থান পাওয়া আভিজাত্যে উন্নীত বুর্জোয়াদের দ্বন্দ্ব বুর্জোয়া শ্রেণীর সামাজিক স্থিতিশীলতা নষ্ট করে দেয়। বুর্জোয়াদের আরেক উল্লেখযোগ্য অংশ ছিল, বুর্জোয়াদের একটি অন্যতম উল্লেখযোগ্য অংশ ছিল বিভিন্ন বৃত্তিজীবী মানুষেরা। বিভিন্ন ধরনের আইনজীবী, অধ্যাপক, রাজকর্মচারী, মাঝারি স্তরের রাজকর্মচারী, চিকিৎসক, প্রকাশক, লেখক, এরাই ছিলেন, একটা ড্যাশ দিয়ে লেখো, এরাই ছিলেন নতুন দর্শনের ধারক এবং বাহক। বুর্জোয়াদের এই শিক্ষিত ও সচেতন অংশে বিপ্লবী মানসিকতা
তৈরি হয়েছিল। এবং এরাই পরে বিপ্লবের নেতৃত্ব গ্রহণ করে। ম্যাম লাইনটা আরেকবার বলবেন? কোনটা বলো, লাস্ট লাইনটা? লাস্ট লাইনটা। হ্যাঁ, বুর্জোয়াদের এই শিক্ষিত ও সচেতন অংশে বিপ্লবী মানসিকতা তৈরি হয়েছিল এবং এরাই বিপ্লবের নেতৃত্ব দেয়। আচ্ছা, নেক্সট প্যারাগ্রাফ করো। ফ্রান্সের অর্থনীতি ছিল কৃষি নির্ভর, তাই কৃষকরা ছিল ফরাসি জনগণের এক অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। কৃষক পরিবারগুলির মোট জনসংখ্যা দেশের জনসংখ্যার 67% মতো হলেও তাদের মালিকানায় জমির পরিমাণ 33%-এর বেশি ছিল না। কৃষকদের মধ্যে বিভিন্ন স্তরভেদ এবং আঞ্চলিক বৈষম্য লক্ষ্য করা যায়। এ সত্ত্বেও জোন্স একজন ঐতিহাসিক, জোন্স বলেছেন বিভিন্ন স্তরের কৃষকদের মধ্যে বিরোধ থাকলেও বিপ্লবের পূর্বে তাদের মধ্যে এক ধরনের ঐক্য লক্ষ্য করা গিয়েছিল। বিভিন্ন ধরনের কর যেমন তয়েকার হর্ষই তেই, ক্যাপিটেশন, গ্যাবেল প্রভৃতি কৃষকদের ঘাড়ে বিরাট বোঝার মতো চেপে বসেছিল। কৃষকদের উপর এক বিরাট বোঝার মতো চেপে বসেছিল। অষ্টাদশ শতকের মূল্য বৃদ্ধির ফলে
যে সমস্ত কর উৎপন্ন ফসলের অংশ দিয়ে দিতে হতো, যে সমস্ত কর উৎপন্ন ফসলের অংশ দিয়ে দিতে হতো, তার মোট দাম বেড়ে গিয়েছিল, তার মোট দাম বেড়ে গিয়েছিল। অন্যদিকে জনসংখ্যা বৃদ্ধির ফলে, অন্যদিকে জনসংখ্যা বৃদ্ধির ফলে কৃষি নির্ভর অর্থনীতিতে জমির উপর চাপ বেড়ে গিয়েছিল। জমির উপরে চাপ বেড়ে গিয়েছিল। ইংল্যান্ডের মতো কৃষি ব্যবস্থার আধুনিকীকরণ ফ্রান্সে হয়নি। এই অবস্থায় কর এবং অন্যান্য দাবির দুঃসহ বোঝা কৃষককে সামন্ততান্ত্রিক ব্যবস্থার বিরোধী করে তুলেছিল। লাইনটা আরেকবার বলুন না, মানে আধুনিকীকরণ ফ্রান্সে হয়নি, ইংল্যান্ডের মতো কৃষি ব্যবস্থা আধুনিকীকরণ ফ্রান্সে হয়নি, হ্যাঁ, তারপর ইংল্যান্ডের মতো ফ্রান্সে হয়নি। এই অবস্থায় করের দুঃসহ বোঝা কৃষককে সম্পূর্ণভাবে সামন্ততান্ত্রিক ব্যবস্থার বিরোধী করে তুলেছিল। করের দুঃসহ বোঝা কৃষককে সামন্ততান্ত্রিক ব্যবস্থার বিরোধী করে তুলেছিল। নেক্সট প্যারাগ্রাফ করো। বুর্জোয়া ও কৃষক ছাড়াও আরেক ধরনের দরিদ্র জনগণ এই তৃতীয় এস্টেটভুক্ত ছিলেন। বুর্জোয়া ও কৃষক ছাড়াও আরেক ধরনের অবহেলিত দরিদ্র জনগণ থার্ড এস্টেটভুক্ত ছিলেন। এরা হলেন শহরের শ্রমিক, বিভিন্ন পেশায় খেটে খাওয়া মানুষ, বিভিন্ন পেশায় নিযুক্ত খেটে খাওয়া মানুষ এবং শহুরে ভবঘুরে শ্রেণী। এই গোষ্ঠীটার নাম ছিল সা-কুলোত শ্রেণী। দন্তের শয় চন্দ্রবিন্দু আকার একটা হাইফেন দাও, কয় হস্য লয়কার খণ্ডত্ব। অর্থনৈতিক সংকট এদের জীবনকে সমস্যা সংকুল করে তোলে। মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন বৃদ্ধি ঘটেনি। 1785 থেকে 89 এর মধ্যে মজুরি ও বেতনের বৃদ্ধি হয়েছিল
22%, 22%। এই সময় আচ্ছা, আগে কি বললাম বলতো? মূল্য বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন বৃদ্ধি ঘটেনি, সেটা বলেছি। আচ্ছা, 1785 থেকে 89 এর মধ্যে মজুরি ও বেতন বৃদ্ধির পরিমাণ 22%। কিন্তু এই সময় রুটির দাম বাড়ে, কিন্তু এই সময় রুটির দাম বাড়ে। ম্যাম, ওটা আপনি বলেছিলেন মজুরি ও বেতনের বৃদ্ধি হয়েছিল 22%। না, একই ব্যাপার, একই কথা। আচ্ছা। হ্যাঁ, এই সময় রুটির দাম বাড়ে 88%। সামগ্রিকভাবে সামগ্রিকভাবে ফ্রান্সে ক্ষুধার্ত জনতার ক্ষোভ ছড়িয়ে পড়ে। জনগণের বিপ্লবী মানসিকতা তৈরি করায়, এর একটা নেক্সট প্যারাগ্রাফ করেও লিখতে পারো। জনগণের বিপ্লবী মানসিকতা তৈরি করায় ক্ষুধার একটি বড় ভূমিকা আছে। প্যারিস এবং অন্য কয়েকটি শহরে বুভুক্ষু বেকার জনতা বিক্ষোভের বারুদে ম্যাম, আপনি এই ওয়ার্ডটা কি বললেন? কি কি বলো, আগের কথা বলো। বুভুক্ষু মানে হচ্ছে, মানে ভয়ঙ্কর ভাবে ক্ষুধার্ত, তাকে বলে বুভুক্ষু, যে কিছু খেতে পাচ্ছে না। স্পেলিংটা বলুন না। হ্যাঁ, ভয়হস্য ক্ষয় আকার। প্যারিস এবং অন্য কয়েকটি শহরে বুভুক্ষু বেকার জনতা বিক্ষোভের বারুদে অগ্নিসংযোগ করে। রুটির ন্যায্য মূল্য বেঁধে দেওয়া বা বন্টনের দাবিতে দাঙ্গা ক্ষোভের অন্যতম প্রধান এবং প্রাথমিক বহিঃপ্রকাশ ছিল। ম্যাম এই লাইনটা আবার একটু বলুন, মিস আউট হয়ে গেছে। হ্যাঁ, রুটির ন্যায্য মূল্য বেঁধে দেওয়া বা বন্টনের দাবিতে দাঙ্গা ক্ষোভের অন্যতম প্রধান এবং প্রাথমিক বহিঃপ্রকাশ ছিল। আচ্ছা, নেক্সট প্যারাগ্রাফ করো। ফরাসি সমাজ ব্যবস্থার চরম বৈষম্য আর্থসামাজিক ক্ষেত্রে যখন গভীর সমস্যা সৃষ্টি করছে, তখন অষ্টাদশ শতকে
অষ্টাদশ শতকে রাজতন্ত্রের ক্রমবর্ধমান দুর্বলতার সুযোগ নিয়ে অভিজাতরা প্রাদেশিক সভাগুলির মাধ্যমে তাদের প্রতিবাদ জানাতে থাকে এবং বিভিন্ন অধিকার প্রয়োগ করতে থাকে। এই সময় বিচার ব্যবস্থা ছিল জটিল এবং বিশৃঙ্খল। বিচার এবং আইনের শাসন সম্পর্কে সাধারণ মানুষের আস্থার অভাব ছিল। বিচার ও আইনের শাসন সম্পর্কে সাধারণ মানুষের আস্থার অভাব ছিল। এর সঙ্গে রাজা কর্তৃক লেতার দ্য ক্যাশে নামক, যেটা আমি আগে তোমাদের দেখালাম, ওই লেতার দ্য ক্যাশে বলে যে আইনটা, বাংলায় লেখো লয়েকার ত র, একটা দয় জফলা, কয় জফলা আকার, তালবস্য একার, লেতার দ্য ক্যাশে। এর সঙ্গে রাজা কর্তৃক লেতার দ্য ক্যাশের প্রয়োগ স্বৈরতন্ত্র সম্পর্কে মানুষকে ক্ষুব্ধ করে তোলে বা জনগণকে ক্ষুব্ধ করে তোলে। মধ্যযুগীয় প্রশাসনিক কাঠামো জটিলতা ও বিশৃঙ্খলা আরো বাড়িয়ে তোলে। ষোড়শ লুইয়ের নেতৃত্ব দেবার অক্ষমতা পরিস্থিতিকে আরো জটিল করে তোলে। নেক্সট প্যারাগ্রাফ লেখো। ঐতিহাসিক লাভ ব্রুস, লয়াকার বয়রাফলা হর্ষ দন্তেশ্ব, ঐতিহাসিক লাভ ব্রুস তথ্য ও পরিসংখ্যান সহযোগে ফরাসি সমাজের অর্থনৈতিক সংকটের চেহারা তুলে ধরেছেন। তথ্য পরিসংখ্যান সহযোগে অর্থনৈতিক সংকটের চেহারা তুলে ধরেছেন। ঐতিহাসিক মরিনো ম রয়হস্যই নয়কার সাম্প্রতিক কালে দেখিয়েছেন কৃষির ক্ষেত্রে কোনো উল্লেখযোগ্য উন্নতি এই সময় হয়নি। কিন্তু অন্যদিকে
ফ্রান্সের বিখ্যাত অ্যানাল স্কুল কথাটা জেনে রাখে, এটা একটা গোষ্ঠী, ঐতিহাসিক গোষ্ঠী যারা সামাজিক দৃষ্টিকোণ থেকে ইতিহাসকে ব্যাখ্যা করেন। এরা 70-এর দশকে এই গোষ্ঠীর জন্ম, এদের নিয়ে পরে আমি আবার বলবো তোমাদের। এখন শুধু এটা জানার জন্য বলে রাখছি যে অ্যানাল স্কুল অফ হিস্টোরিয়ান্স এটা ফ্রান্সের ইতিহাসে নতুন ধরনের ইতিহাস চর্চার সূচনা করেন। আচ্ছা, তাহলে লেখো ফ্রান্সের বিখ্যাত অ্যানাল স্কুলের ঐতিহাসিক, অ্যানাল কথাটা সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে থাকবে, অ্যানাল স্কুলের ঐতিহাসিক লা রয় লাদুরি, লয়াকার নতুন একটা ওয়ার্ড, রয় র অন্ত্যস্তুয়া, তারপর লাদুরি, লয়াকার দয় হর্ষ রয় হর্ষই, লা রয় লাদুরি মনে করেন কৃষি উৎপাদন বৃদ্ধি না পেলে জনসংখ্যার বৃদ্ধি সম্ভব ছিল না। তিনি মনে করেন অর্থনৈতিক সংকটের চেয়ে রাজনৈতিক সংকট ফরাসি বিপ্লবে অনেক গুরুত্বপূর্ণ। লারয় লাদুরির স্টেটমেন্ট আরেকবার বলবেন? মানে কৃষি উৎপাদন বৃদ্ধি না পেলে তারপর জনসংখ্যার বৃদ্ধি সম্ভব ছিল না, জনসংখ্যার বৃদ্ধি হতো না। তিনি মনে করেন অর্থনৈতিক সংকটের চেয়ে রাজনৈতিক সংকটের বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বিপ্লবে। রাজনৈতিক সংকটের ভূমিকা ছিল বেশি গুরুত্বপূর্ণ, অর্থনৈতিক সংকটের চেয়ে রাজনৈতিক সংকটের ভূমিকা ছিল বেশি গুরুত্বপূর্ণ। কোন কোন ঐতিহাসিক মনে করেন রাজনৈতিক অধিকারহীনতার জন্য বুর্জোয়া শ্রেণীর ক্ষোভই বিপ্লবের ক্ষেত্র প্রস্তুত করতে সাহায্য করেছে। অর্থনৈতিক এবং সামাজিক বঞ্চনার চেয়ে তার আগে একটা লেখো ফরাসি জনগণের অর্থনৈতিক ও সামাজিক বঞ্চনার চেয়ে বুর্জোয়া শ্রেণীর অধিকারহীনতাই ফরাসি জনগণের আর্থ-সামাজিক বঞ্চনার চেয়ে বুর্জোয়া শ্রেণীর অধিকারহীনতাই ফরাসি বিপ্লবের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নির্ণায়কের ভূমিকা নেয়। তবে নতুন গবেষকদের মধ্যে অনেকেই রাজনৈতিক সংকটকে প্রাধান্য দেবার পক্ষপাতী হলেও অর্থনৈতিক সংকটের সত্যতা অস্বীকার করা যাবে না।
অর্থনৈতিক সংকটের সত্যতা অস্বীকার করা যাবে না। ঐতিহাসিক লেফেভ, লয়েকার ফয়েকার ভ, লেফেভের নামটা মনে রাখবে। ঐতিহাসিক লেফেভ এবং তার অনুগামীরা মনে করেন অর্থনৈতিক সংকটের সঙ্গে বিপ্লবের প্রত্যক্ষ ও গভীর যোগ আছে। ঐতিহাসিক লেফেভ ও তার অনুগামীরা মনে করেন অর্থনৈতিক সংকটের সঙ্গে বিপ্লবের প্রত্যক্ষ এবং গভীর যোগ আছে। এবার কনক্লুশন শেষ হয়ে এসছে। ফ্রান্সের পুরনো ব্যবস্থা এক অচল সমাজের নিদর্শন ছিল। অচল সমাজের নিদর্শন ছিল। সমাজের স্ববিরোধ প্রকট হয়ে উঠেছিল। সামাজিক বৈষম্য, রাজতন্ত্রের স্বৈরাচার, প্রশাসনিক বিশৃঙ্খলা ও অর্থনৈতিক সংকট ফ্রান্সকে বারুদের স্তূপে পরিণত করেছিল। দারিদ্র্য ও ক্ষুধা সমাজের নিচু তলার মানুষকে মরিয়া করে তুলেছিল, নিচুতলার মানুষকে মরিয়া করে তুলেছিল। প্রচলিত ব্যবস্থার উচ্ছেদ করেই এই মানুষেরা মুক্তির পথ খোঁজার চেষ্টা করছিলেন। বুর্জোয়ারা অধিকারের সাম্য প্রতিষ্ঠা করে রাজনৈতিক ও সামাজিক অধিকার আদায় করে নিতে আগ্রহী হয়ে উঠেছিলেন। ম্যাম, রাজনৈতিকের পরের ওয়ার্ডটা কি ছিল? সামাজিক। রাজনৈতিক সামাজিক অধিকার। বুর্জোয়ারা অধিকারের সাম্য প্রতিষ্ঠা করে রাজনৈতিক ও সামাজিক অধিকার নিজেদের একটা ওয়ার্ড অ্যাড করো, নিজেদের রাজনৈতিক ও সামাজিক অধিকার আদায় করে নিতে আগ্রহী ছিলেন। অন্যদিকে অভিজাতরাও রাজতন্ত্রের দুর্বলতার সুযোগ নিয়ে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করতে চাইছিলেন। এইভাবে একটি সামগ্রিক বিস্ফোরণের সম্ভাবনা ক্রমশই প্রকট হয়ে উঠছিল। এই পরিস্থিতিতে
এই পরিস্থিতিতে দার্শনিকদের চিন্তা ভাবনা পুরনো সমাজ ও রাজনৈতিক ব্যবস্থার ত্রুটি এবং অযৌক্তিকতাকে চিহ্নিত করে বিপ্লবের ভিত্তি নির্মাণ করেন। ব্যাস, শেষ। তাহলে ওই বিভিন্ন শ্রেণী ধরে ধরে আমি আলোচনা করলাম যে বুর্জোয়া, অভিজাত, কৃষক, যাজক, প্রথম এস্টেট, দ্বিতীয় এস্টেট এবং তৃতীয় এস্টেটের মধ্যে যে ভাগগুলো বুর্জোয়া, কৃষক, কারিগর, সাকুলত, সেই শ্রেণীগুলোর অবস্থানটা আমরা আগে আলোচনা করলাম। তাতে সামাজিক প্রেক্ষাপটটা বুঝতে পারা যাচ্ছে যে কোথায় কোথায় অসাম্যগুলো আছে, এবং তার সঙ্গে প্রশাসনিক রাজনৈতিক দুর্বলতা, আর্থিক সংকটের কথা দিয়েই শুরু করেছিলাম। এই সব কিছু মিলিয়ে একটা বিস্ফোরণের পরিস্থিতি তৈরি হলো, এবং সেই বিস্ফোরণে ওই বারুদে দেশলাই কাঠিটা কারা জ্বালাচ্ছেন? দার্শনিকরা। তাদের যে চিন্তা ভাবনা, তাদের যে মতবাদ, সেইটা মানুষের মধ্যে যখন ছড়িয়ে যাচ্ছে, তারা বুঝতে পারছেন যে এই যে সমাজ, এই যে রাজনৈতিক ব্যবস্থা, সেখানে কোথায় কোথায় ফাঁক, কোথায় কোথায় ত্রুটি, কোথায় অযৌক্তিকতা। ফলে এই জিনিসগুলোকে বদলে ফেলতে হবে। এই চিন্তাটা মানুষের মধ্যে ছড়িয়ে যায় যে এই সমাজ ব্যবস্থা যতদিন থাকবে ততদিন আমাদের আশা আকাঙ্ক্ষা মিটবে না, আমাদের ক্ষোভের কোনো নিরসন হবে না। তাই বিভিন্ন শ্রেণীর মানুষ তাদের বিভিন্ন লক্ষ্য থেকে একসাথে হয়ে রাজতন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ করতে থাকে, যার পরিণতি হচ্ছে ফরাসি বিপ্লব। ঠিক আছে, প্রেক্ষাপট বলতে এরকম ভাবে একটা সামগ্রিক আলোচনার দরকার। এরপরে আমি আলাদা করে রাজতন্ত্রের কি দায়িত্ব সেটা আলোচনা করব, আর অভিজাত বিদ্রোহটা আলোচনা করব, এটা দেখাতে যে কিভাবে অভিজাতরাও রাজতন্ত্রকে দুর্বল করে দিচ্ছে তাদের সুযোগ সুবিধা আদায়ের লড়াইয়ে, কিন্তু সেই যে ধাক্কাটা, এটা সাধারণ মানুষকেও অনুপ্রাণিত করছে একটা বড় বিপ্লব তৈরি করার জন্য। এটা নেক্সট ক্লাসে আলোচনা করব। তাহলে আজকে একটা বড় টপিক শেষ হয়ে গেল, যে ফরাসি বিপ্লবের আর্থ সামাজিক প্রেক্ষাপট।